আজ আমাদের সাথে রয়েছেন তিনজন শিল্পী মানুষ। তিনজন শিল্পী মানুষের মধ্যে দুজন একেবারেই ভাস্কর এবং আরেকজন আর্ট হিস্টোরিয়ান। রয়েছেন বিমল কুণ্ডু। বিমল কুণ্ডু স্কাল্পটার এবং বিমল কুণ্ডুর একটি এক্সিবিশন স্কাল্পচারাল ওডিসি, সমস্ত কাজ গ্যালারির মধ্যে রয়েছে। বিমল কুণ্ডুর এই যে স্কাল্পচার, এই যে মূর্তি, এই যে ভাস্কর্য, এই ভাস্কর্যর পিছনে যে গল্প এবং তার সাথে আরও দুজন মানুষ রয়েছেন। পার্থ দাশগুপ্ত। পার্থ দাশগুপ্ত ভাস্কর, সেরামিক স্কাল্পচার করেন, পেন্টিং করেন এবং পার্থ দাশগুপ্তকে আমরা জানি সাইট স্পেসিফিক ইনস্টলেশন কাজের জন্য দুর্গাপুজোয় দেখে আসছি প্রত্যেক বছরই। সব মিলিয়ে আজকের এই মূর্তি নিয়ে কথা হবে। রয়েছেন দেবদত্ত গুপ্ত, আর্ট হিস্টোরিয়ান এবং শিল্প ঐতিহাসিক, যে চোখে এই সমস্ত ভাস্কর্য এবং মূর্তি যে গল্প, সেই গল্পগুলো নিয়ে একসাথে তিনজনে আজকের এই আলাপ আলোচনা হবে। এবং এই যে ট্র্যাডিশনাল মূর্তি প্র্যাকটিস এবং তার সাথে একটা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস রয়েছে এবং দুটোর যে মেলবন্ধন কোথায় রয়েছে এবং সেই কাজগুলো কিভাবে হচ্ছে, সবটাই এই তিনজন মানুষের কাছ থেকে আজকে আমরা শুনবো। তো শিল্পকলার ইতিহাসের চর্চা করি এই জায়গা থেকে খুব স্পষ্টভাবে বলে দিই যে সব মূর্তি কিন্তু ভাস্কর্য, কিন্তু সব ভাস্কর্য কিন্তু মূর্তি নয়। এই স্পষ্টতাটা যদি না থাকে তাহলে অসুবিধা। আবার এটা কেন বললাম, কারণ হচ্ছে মূর্তি হচ্ছে সেরকম একটা জিনিস, যখন আমি এটাকে স্কাল্পচার বলছি, একটা স্কাল্পচার যখন বলা হচ্ছে, তখন বুঝতে হবে যে স্কাল্পচার কিন্তু সব ভূমিকা পালন করে না। স্কাল্পচার মূলত যে কাজটা করে সেটা হচ্ছে একজন শিল্পীর যে ব্যক্তি মানুষ, শিল্পীর ব্যক্তি মানুষকে প্রতিষ্ঠা করে স্কাল্পচার। আর যখন তাকে মূর্তি বানাতে বলা হয়, সে স্কাল্পচারই তৈরি করে, কিন্তু যখন সেটা মূর্তি হিসেবে অভিহিত হয় তখন তার কিছু সামাজিক ভূমিকা থাকে। সেটা মন্দিরে হতে পারে, সেটা রাস্তায় হতে পারে, সেটা মণ্ডপে হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। অর্থাৎ মূর্তির ভূমিকা কিন্তু ভীষণ রকমভাবে সর্বজনীন এবং মূর্তির ভূমিকা ভীষণভাবে সময়ের সাথে সাথে অদল বদল হয়েছে। এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে টাইম টু টাইম আমরা আলোচনা করব সেটাকে ধরা যাবে না। অর্থাৎ এইভাবে দেখা উচিত যে আশুতোষের মূর্তিটা যদি মূর্তি হয়, কুইন ভিক্টোরিয়ার মূর্তিটা যদি মূর্তি হয়, সেই মূর্তির যে গোটা নির্মাণ প্রকল্পটা, সেই নির্মাণ প্রকল্পের যে খুঁটিনাটি, তার যে টেকনিক্যালিটিস, সেই টেকনিক্যালিটিসের মধ্যে লুকিয়ে আছে ভাস্কর্যের সমস্ত গুণ। কিন্তু একজন ভাস্করের পূর্ণ মনন, ব্যক্তির কমান্ড, ব্যক্তিত্বের উপস্থাপনা মূর্তির ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না। তার কারণ হচ্ছে মূর্তির সঙ্গে যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে অন্য কতগুলো মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রসঙ্গ। অর্থাৎ একজন স্কাল্পটার নিশ্চয়ই ভিক্টোরিয়ার মূর্তিটা বানাচ্ছেন, কিংবা আশুতোষের মূর্তিটা বানাচ্ছেন, কিংবা তিনি হয়তো রামকৃষ্ণের একটা মূর্তি বানাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু কখনোই ভেবে দেখিনি যে সত্যি সত্যি সেই সময় রামকৃষ্ণের মূর্তিটা বা ভিক্টোরিয়ার মূর্তিটা বা আশুতোষের মূর্তিটা তৈরি করবার জন্য ব্যক্তিগতভাবে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন কিনা। এই ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ,
যে আমি এই কাজটা করব, এই ইচ্ছা থেকে কাজটা করব, এটা তার মধ্যে ছিল কি না এটার কোনো রেকর্ড পাওয়া যায় না খুব বেশি। যত রেকর্ড আমরা পাচ্ছি মূর্তি সম্পর্কে সেটা হচ্ছে কতগুলি মানুষ, সেটা রাজা হতে পারেন, সেটা প্রজাকুল হতে পারেন, সেটা ক্ষমতাবান হতে পারেন, সেটা সাধারণ মানুষ হতে পারেন, তারা ইচ্ছা প্রকাশ করছেন, স্কাল্পটারকে সেইটা দেওয়া হচ্ছে, স্কাল্পটার সেই ভূমিকাটা পালন করছে। সেটা কিন্তু তার যে শৈল্পিক উদ্ভাবন নয়, সেখানে তাকে কিন্তু একটা আইডিয়ালের উপর নির্ভর করতে হয়। সেই আইডিয়ালটা কিন্তু হতে পারে সেই আইডিয়ালটা সে মাইথোলজি থেকে পেতে পারে, সেই আইডিয়ালটা সে পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে পেতে পারে, যে কোনো জায়গা থেকেই পেতে পারে। অর্থাৎ যদি আমরা মূর্তির এইভাবে সীমা পরিসীমাগুলোকে একটু দেখতে চাই, তাহলে দেখব যে কেন পার্থদা একটা কথা বলেছিলেন যে মূর্তি শহর চেনায়। এই কথাটা কেন উঠে এসেছিল? আজ পর্যন্ত এরকম কোনো কথা উঠে আসে না যে ভাস্কর্য শহর চেনায়, মূর্তি শহর চেনায়। কারণ মূর্তি করার সময় ভাস্কর যেটা মূর্তিতে দান করেন সেটা হচ্ছে তার কিছু স্পেসিফিক আইকনোগ্রাফি, যে আইকনোগ্রাফিটা জনমানুষকে অ্যাটাক করে বা জনমানুষকে খানিকটা দাঁড় করিয়ে দেয় বা খানিকটা স্থগিত করে দেয়, এবং স্থগিত করে সেটি যার মূর্তি তার সম্বন্ধে কিছু বার্তা পৌঁছে দেয়। এই জন্য এইবার এইটা ভাস্কর্য কিন্তু জনমানুষকে হঠাৎ করে কিছুক্ষণ তিষ্ঠ ক্ষণকাল বলে না, স্থগিত করে না। অর্থাৎ যদি আমরা ক্রিয়েটিভ সার্কিট এরকম একটা জায়গায় যদি যাই, ক্রিয়েটিভ সার্কিট ফর মেকিং দ্য স্ট্যাচুস or the creative circuit for making the sculpture is not same. Why is not same? Because when he is thinking about the creative circuit of making the statues, তার কিন্তু ইন্টারনালি সেই ভাস্করকে কতগুলো কমান্ডের ভিতর দিয়ে যেতে হয়, যে কমান্ডটা হতে পারে কি রিলিজিয়াস, হতে পারে কি মেথোলজিক্যাল, হতে পারে কি পলিটিক্যাল, সমস্ত কিছু। এটা অনেকটা পরে, এইটাই দীর্ঘদিন চলে এসেছে। মাইথোলজি ভাস্করের যে ক্রিয়েটিভ সার্কিটকে সেন্সিটাইজ করেছে, তার দ্বারা সে যে মূর্তিগুলো তৈরি করেছে সেগুলোর স্থান ছিল একেবারে মন্দিরে। আবার পলিটিক্স, তার পলিটিক্যাল কমান্ড, সেই কমান্ড যখন ভাস্করের ক্রিয়েটিভ সার্কিটকে সেন্সিটাইজ করেছে, তার টোটাল যে আউটপুট, সেই আউটপুটটা কিন্তু পুরোপুরি ছিল রাস্তায়। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু জনমানুষ ছিল তার প্রধান গতি, যে জনমানুষকে একটা কিছু বোঝাতে হবে। এই যে একটা কিছু বোঝাতে হবে, এটার ভিতরে দুটো ক্ষেত্রেই, যেটা হিডেন অবজারভেশন বলা হয় বা হিডেন সাস্টেইন করছে, যেটি হিডেন প্রসেস, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল টার্গেট। এটা কিন্তু mythology has been commanded by the political target some days. এটা কিন্তু ভুলে গেলে আমাদের চলবে না। পলিটিক্যাল টার্গেটটা ভীষণ জরুরি, বরাবর দেখা গেছে পলিটিক্যাল টার্গেটটা ভীষণ জরুরি। যে কারণে মন্দিরের ভেতর যে মূর্তিটা থাকে, সেই মূর্তি, সেটা শুধু ভারতবর্ষে নয়, গ্রিসেও যে মূর্তিটা থাকে, যতক্ষণ না রোমান কপি না হয়েছে, যতক্ষণ না গ্রিসের বিভিন্ন শহর থেকে নথিগুলোকে পাঠোদ্ধার না করা গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রোমান কপিতেও বলা যায়নি যে গ্রিসের অমুক ভাস্কর্যটা আসলে কে তৈরি করেছিল।
আমরা যে আজকে গ্রিসের যত মূর্তি দেখি, সেখানের মজা হচ্ছে আমরা যখন মূর্তিগুলোকে দেখি যে এটা এটা মাইরন তৈরি করেছিলেন, কি এটা লিসিপ্পাস তৈরি করেছিলেন, কি এটা প্র্যাক্সিটালিস তৈরি করেছিলেন, এরা কি তৈরি করছেন মূর্তির ভিতরে, এই কথাটা একটু ধরিয়ে রাখি, পরে আবার এই কথাটা কলকাতার মূর্তির প্রসঙ্গে ঢুকব। এরা যেটা তৈরি করেছিলেন প্র্যাক্সিটালিস, একদম পরিষ্কারভাবে যেটা তৈরি করতে চেয়েছিলেন, উনি অবজার্ভ করেছিলেন যে যে সমস্ত মূর্তি তৈরি হচ্ছে সেগুলো একদম পরিষ্কার, তার ইংরেজি ট্রান্সলেশন করে বাংলা যদি ট্রান্সলেশন করা যায়, সেটা হচ্ছে স্থিতিশীল উল্লম্ব। দ্যাট মিনস দ্য স্ট্যাটিক ভার্টিক্যাল। যত মূর্তি তৈরি হচ্ছে, অল দিস আর দি স্ট্যাটিক ভার্টিক্যাল। উনি বলছেন যে প্রাণ ছন্দটা তৈরি করতে হবে। প্রাণ ছন্দ, যেটাকে ওদের ভাষায়, পাশ্চাত্যের ভাষায় বলা হয় ভাইটালিটি, সেই প্রাণ ছন্দটা তৈরি করবার জন্য উনি একটি কার্ভের ড্রয়িং করেছিলেন। এই এরকম এসের মতো একটা কার্ভ, ওই শরীরের মধ্যে ওই এসের মতো ওই কার্ভটাকে ঢুকিয়ে দেওয়ার প্রবণতা, ওই কার্ভটা পরবর্তীকালে ভাস্কর্যের ইতিহাসে প্র্যাক্সিটালিয়ান কার্ভ বলে পরিচিত হয়েছে, যেটাকে আমরা প্রাণছন্দের বিকাশ বলছি মূর্তিতে। না হলে মূর্তির দিকে ইট ইজ স্ট্যাটিক ভার্টিক্যাল। প্র্যাক্সিটালিস মনে করেছিলেন স্ট্যাটিক ভার্টিক্যাল cannot give you any comment, or he has no power to create the impact and sustainability in your mind. তার জন্য উনি এটাকে ছন্দে একটা ভেঙে দিলেন। ওই ওই কাছাকাছি সময় গ্রিসের একেবারে সরাসরি জিমনেশিয়ামে যখন ওই স্ট্যাটিক ভার্টিক্যালকে ভাঙবার জন্য শরীর চর্চা হচ্ছে, সেই সময় আরেকজন শিল্পী বললেন যে আমাকে একটু ডেভিয়েট করতে হবে। আমি যদি মুখের পরিমাপটা ওই সমান সমান পরিমাপ করে দিই তাহলে অসুবিধা। এই ভদ্রলোকের নাম হচ্ছে লিসিপ্পাস। লিসিপ্পাস এসে যেটা তৈরি করলেন, উনি বললেন যে না না, যে মাপের মানুষের মুখটা দেখছি, যে মাপে মানুষের মুখটা বসাবো, আমাকে মানুষের মুখটা মাপগতভাবে ছোট করে দিতে হবে। যদি না আমি ছোট করে দিতে পারি, তাহলে এই যে ভার্ডিক্ট প্লেটো অ্যারিস্টটলের সময় থেকে চলছে, দ্যাট দ্য হিউম্যান বডি ইজ দ্য টেম্পল, সেই টেম্পল মন্দির, মন্দিরে থাকেন আত্মা, আত্মা হচ্ছেন দেবতার অংশ। তাহলে সেই ফিগারেটিভ এক্সারেশন, তার যে বৈভব, সেই বৈভবটাকে প্রকাশ করা যাবে না যদি না শরীরের তুলনায় মাথাটা ছোট হয়। আপনারা যদি রেনেসাঁস পেইন্টিং দেখেন বা কিছু দেখেন, আপনারা ওই মাইকেলাঞ্জেলোর সেই বার্থ অফ অ্যাডাম দেখবেন, বা রেনেসাঁস সময়কার এই জাতীয় ছবিগুলো দেখবেন, মাইকেলাঞ্জেলো একদম পরিষ্কার অনুসরণ করছেন, দেখবেন শরীরের তুলনায় মাথাটা ছোট। এইটা তৈরি করেছিলেন মূর্তিকল্পে, এই জিনিসটা তৈরি করেছিলেন লিসিপ্পাস। আরও অনেকটা পরে আর একজন ভাস্কর ওই জিমনাসিয়ামই, সেটা তখন রোম খানিকটা ইনট্রুড করছে, তিনি বললেন যে সবই তো হলো, প্রাণছন্দ হলো, দেহের বৈভব হলো, কিন্তু যেটা রইল না সেটা হচ্ছে অপরিসীম গতিশীলতা। গতিশীলতাটার দরকার। এই গতিশীলতাটা কিভাবে পাওয়া যায়? তখন তিনি ওই প্র্যাক্সিটালিস যে এস কার্ভটা, যেটা ভার্টিক্যাল অ্যাক্সিসে টেনেছিলেন, সেটা হরাইজন্টাল অ্যাক্সিসে টেনে এরকমভাবে এসটাকে টানলেন। এইভাবে যে এসটাকে টানলেন, সেটাকে ইংরেজিতে করলে দাঁড়ায় কন্ট্রাস্ট অ্যান্ড অপোজিট, যেটাকে যোগ করে দাঁড়ায় একটা ভিনদেশীয় গ্রিসিয়ান শব্দের কাছাকাছি, যেটাকে আমরা কন্ট্রাপোস্ত বলি, কন্ট্রাস্ট অ্যান্ড অপোজিট।
মানে সমস্ত দেহছন্দগুলো, মাইরনের যদি আপনারা ডিস্কো বোলেস দেখেন তাহলে দেখবেন সমস্ত দেহছন্দ কিন্তু ওই কন্ট্রাস্ট অ্যান্ড অপোজিটে ছুটছে। এই যে ছোট্ট ছোট্ট টুকরো কথাগুলো, এই টুকরো কথাগুলো, এই টুকরো শৈলীগুলো, এই টুকরো নির্মাণ পদ্ধতিগুলো, যেগুলো কিন্তু আসলে একেবারেই বেসড অন দ্য ফিলসফি অফ মাইন্ড, সেই জিনিসগুলোকে যখন আস্তে 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 ধরলেন শিল্পীরা, এটাই এসেছিল ব্রিটেনে, এটাই বাহিত হয়েছিল ইউরোপীয় ভাস্কর্যে ভারতবর্ষে, এটাই বাহিত হয়ে এলো কলকাতায়। ঠিক যে কারণে আমরা যদি আজ পঞ্চম জর্জের মূর্তি দেখি তাহলে দেখব বৈভব তৈরি করবার জন্য, কিংবা ঘোড়ায় চালিত যে কোনো মূর্তি যদি দেখি তাহলে দেখব বৈভব তৈরি করবার জন্য একেবারে উল্টো, একেবারে উপর দিকে যখন যাচ্ছে মূর্তির মুখটা ছোট হয়ে যাচ্ছে। আসলে সেটা হওয়ার কথা ছিল না। যদি মুখটাকে স্পষ্ট করতে হতো, ওই উচ্চতায় যদি নিয়ে যেতে হতো, তাহলে মাপগতভাবে সেটা একটু বড় হওয়াই উচিত ছিল। সেটা হয়নি, ওটা ছোটই রয়েছে। কারণ তাদের দরকার ছিল দেহের বৈভব, দেহের চূড়ান্ত প্রাণস্পন্দন এবং দ্য ফিলিংস অফ কমান্ড, এইটাকে তৈরি করা, এইটাকে তৈরি করে দেওয়া, এটাই বাহিত হয়ে এসেছে কলকাতায়। এটার উপরেই দাঁড়িয়ে রয়েছে কলকাতায় ব্রিটিশ আমলের আমরা যত মূর্তি দেখেছি। সেটা এমনটা কিন্তু কখনোই নয় যে এটাকে দেবীপ্রসাদ ভেঙে দিচ্ছেন, সেটা কিন্তু একদমই নয়, একেবারেই নয়। ভাঙা গড়া যেটা হবে সেটা আরেকটু পরের দিকে। যিনি প্রথম একদম রাস্তার ধারের মূর্তিকে, নিজেই বলেছিলেন পথের ধারের মূর্তি গড়ছি, উইদিন কোট রামকিঙ্কর বেজ, যে ভাস্কর্য বলেননি কোনোদিন, পথপ্রান্তের পথ পাশের মূর্তি গড়ছি, উইদিন কোট, আবার মূর্তি শব্দটাই ব্যবহার করছি। যিনি করেছিলেন তিনি হচ্ছেন রামকিঙ্কর বেজ, একেবারে সাধারণ মানুষের নামে এলেন। তাহলে যদি এইভাবে ভাগি, মূর্তি মাইথোলজি, মূর্তি পলিটিক্স অ্যান্ড মূর্তি কমন ম্যান, এ তার জার্নিগুলো টাইম টু টাইম পাল্টে যাবে। যেভাবে শুরুটা করলো, বেশ একদম গ্রিস থেকে নিয়ে এসে শান্তিনিকেতনের রাস্তার পাশে ফেললো ঠেলে, ব্যাপারটা শুরু এরকমভাবে হয়নি। এই যে আপনারা দেখুন আশেপাশে এই যে ভাস্কর্যগুলো প্রদর্শিত হয়ে আছে, তার ভাস্কর এখানে বসে আছেন বিমলদা, বিমল কুণ্ডু। বিমলদার কলকাতাতে এটি প্রথম একক ভাস্কর্যের প্রদর্শনী। বিমলদার প্রথম একক ভাস্কর্যের প্রদর্শনী হয়েছিল ভাদের আর্ট গ্যালারি দিল্লিতে। তারপরে একক ভাস্কর্যের প্রদর্শনী হয় ভুবনেশ্বরে, এবং কলকাতাতে কিন্তু এইটা প্রথম একক ভাস্কর্যের প্রদর্শনী। সেই দিক থেকে বিমলদার এই যে শিল্প জীবনের ইতিহাসের এই প্রদর্শনীটা একটা গুরুত্বপূর্ণ। বিমলদার সাথে দীর্ঘদিন এই কাজের নিরিখে পাশাপাশি থাকার সুবাদে, দেবদত্ত থাকার সুবাদে, যে কলকাতাতে এই ধাতু মূর্তি গড়ার কিন্তু স্কুলিং নেই, স্কুলিং ছিল না। ভারতবর্ষের কিন্তু ভাস্কর্য গড়ার প্রধান তিনটি মাধ্যম, একটি পাথর, একটি কাঠ আর একটি মাটি। ধাতু মূর্তি কিন্তু চোলা ব্রঞ্জেসের ক্ষেত্রে দেখেছি, বিক্ষিপ্তভাবে লোকায়ত শিল্পে দেখেছি, কিন্তু খুব ভয়াবহ রকমের ধাতু মূর্তি সেই রকম কিন্তু যা কিছু এখানে এসেছে, বিশেষ করে কলকাতায় এসেছে, সেটা সবটাই ইউরোপ থেকে। এবং 1864 সালে গভর্নমেন্ট আর্ট কলেজ প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি আস্তে 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 এই ধারাটা যখন আরও প্রগাঢ় হচ্ছে, তখন ওই ধাতু গলিয়ে কিভাবে একে ঢালাই করা হয় সেই ব্যাপারেও কিন্তু পাশাপাশি শিক্ষিত করা হচ্ছে এখানকার আর্ট স্টুডেন্টসদের। কারণ এখানে কলকাতাতে মূর্তি কিন্তু গড়ত পালেরা, এবং পালেরদের তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, ম্যাক্সিমাম তারা ট্র্যাডিশনাল শিক্ষায় শিক্ষিত, পারিবারিক শিক্ষায় শিক্ষিত। যখন ইউরোপীয় শিক্ষা আসলো আমাদের এখানে, তখন মডেল স্টাডি শুরু করা হলো। পালেরা মডেল স্টাডি করতো না তো। আর যখনই মডেল স্টাডি হলো, তখনই কি হলো, আর্টিফিশিয়াল লাইট আসলো। কারণ যখন মডেল স্টাডি করছি তখন তো আর্টিফিশিয়াল লাইট দিয়ে স্টাডি করছি,
ফলে মূর্তির ক্ষেত্রেও ওই আর্টিফিশিয়াল আলোটা কিন্তু নানা রকম তল, অবতল, উপতল ইত্যাদি বিভঙ্গ এনে হাজির করলো। তো এইভাবে কিন্তু আমাদের এখানে মূর্তি নির্মাণের একটা স্কুলিং, একটা শৈলী, একটা ধারা তৈরি হলো ক্রমশ। সেই ধারার একজন এইখানে মানুষ রয়েছেন বিমলদা, যে কোনো বস্তুতে কাজ করুক না কেন ম্যাক্সিমামই কাজ করেছেন কিন্তু ধাতু মূর্তি, ব্রঞ্জে। ফলে ওই যে কলোনিয়াল শিক্ষাটা, সেটাকে আত্মীকরণ করে একেবারে একটা ভারতীয়ত্বের মোড়কে পেশ করেছেন। সেটা দিক থেকে এই প্রদর্শনীটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে শিক্ষাটা কলোনিয়াল। বিমলদা তো চোলা ব্রঞ্জেস ওই টিকিয়ালা দক্ষিণ ভারতীয় ওই মূর্তিকারের কাছে শেখেনি। যারা শিখেছে সে কিন্তু ইউরোপীয় প্রাতিষ্ঠানিক শিক্ষা বহন করে এনে শিখিয়েছে। তৎপরবর্তীকালে কি আমাদের কলেজে যেরকম, মানে গভর্নমেন্ট আর্ট কলেজে যেরকম, আমি একটা দুটো নমুনা দেখাবো এখানে। মূর্তি করতেন, ধাতু মূর্তি করতেন প্রখ্যাত ভাস্কর চিন্তামণি কর, পাশাপাশি ছিলেন প্রদোষ দাশগুপ্ত। তারা দুজনে একই সাথে গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াতেন। তো গভর্নমেন্ট আর্ট কলেজে যেরকম সন্দীপ সরকারের একটি গল্প আছে, এই মৌকায় বলি, প্রিন্সিপাল পোস্টের জন্য বেরিয়েছে চাকরির অ্যাপিল করো আর কি। তো দুজনেই দিয়েছেন আর কি, অ্যাপ্লাই করেছেন আর কি। তো প্রদোষ দাশগুপ্তের ছিল রয়্যাল আর্ট কলেজের ডিগ্রি, আর চিন্তামণি বাবুর ছিল হচ্ছে ওরিয়েন্টাল সোসাইটি, ওরিয়েন্টাল স্কুলের একটা সার্টিফিকেট। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে চিন্তামণি বাবুই নির্বাচিত হলেন আর কি। তো তারপরে প্রদোষবাবু 2-3 দিন বাদে আর কি একটি দরখাস্ত লিখে চিন্তামণিবাবু তখন জয়েন করেছেন আর কি, চিন্তামণিবাবুকে দিয়ে চলে যান। বলে কি ব্যাপার? প্রদোষবাবু বলে না, এক জঙ্গলে দুটো বাঘ থাকে না। তো এই চলে গেলেন, এবং তারপরের তো ইতিহাস, বরোদা স্কুল, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, যার হাত ধরে হলো তিনি প্রদোষ দাশগুপ্ত আর কি। এবং প্রদোষবাবুর নিয়মিত সঙ্গীত রেকর্ড বেরোতো, প্রদোষ কুসুম ইপি রেকর্ড এখনও আছে আর কি, প্রদোষ কুসুম আর কি। যাই হোক, নিন্দুকেরা অনেক কথাই বলেন যে একটি চিঠি নাকি রফি আহমেদ কিদওয়াইয়ের কাছ থেকে হাজির হয়েছিল, মানে ঘটনাচক্রে চিন্তামণিবাবু শ্বশুরমশাই। তো সে তা দিয়ে আমাদের কিছু আসবে যাবে না। দুজনেই দিকপাল, দুজনেই প্রাতঃস্মরণীয়, এবং দুজনেই কিন্তু ওই ইউরোপীয় শিক্ষাকে কিভাবে ভারতীয়ত্বের মোড়কে আমাদের শিক্ষিত করা যায় সেই উপাচার সাজিয়েছিলেন কিন্তু আমাদের মধ্যে, যার অন্যতম স্বাক্ষর এই বিমল দ্বারা। তৎপরবর্তীকালে আস্তে আস্তে কি হলো, সময় তো বদলে যাচ্ছে, ইনফরমেশনস আসছে, ভাস্কর্য নির্মাণের পদ্ধতি এবং নির্মাণের মাধ্যম বদলে যাচ্ছে। মানে যেই জায়গা থেকে দেবদত্ত উল্লেখ করলেন রামকিঙ্কর বেইজের কথা, আসলে অপবস্তুকে শিল্পবস্তু বানানোর নমুনা কিন্তু রামকিঙ্কর বেইজে দেখিয়েছিলেন। ওই কোপাই নদীর কাঁকড় আর সিমেন্ট সে তো অপবস্তু, ভাস্কর্য নির্মাণের বস্তু নাকি? তাকে তো শিল্প বস্তুতে পর্যবসিত করেছিলেন, সেই জন্যই সে প্রাতঃস্মরণীয়। তিনি সাঁওতাল পরিবার বা কলেরবাসী করেছিলেন বলে যতটা না কালোজয়ী, তার থেকে বেশি হচ্ছে একটা অপবস্তুকে শিল্পবস্তুকে রূপান্তরিত করার জন্য, মেটেরিয়াল কালচারের জন্য তিনি অনেক বেশি কালোজয়ী। কিন্তু আমাদের খুব বেশি মেটেরিয়ালের দিকে আলোচনাটা প্রবাহিত না করলেই ভালো, কারণ আমাদের এখানে এই যে একটা কিভাবে একটা ধারা চলে আসে, সেই ধারা কিভাবে প্রতিষ্ঠানে এসে আকর্ষণ করে, প্রতিষ্ঠান থেকে যেই শিল্পী বা যেসব মানুষরা বেরোয় কিভাবে তাদের উপরে ছায়াপাত করে, সেইটা একটু খুঁজে খুঁজে দেখছিলাম। দেখতে দেখতে দেবদত্তর কাছে নথি আছে, শেয়ার করব। আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি 1932 সালে যখন দেবীপ্রসাদ বাবু বানাচ্ছেন, তখনও কিন্তু ভারতীয় ঢালাইকারদের ওপর তিনি আস্থা রাখতে পারেননি। ওইটা ইটালি থেকে কাস্ট হয়ে এসেছিল 1932 সালে, এবং সেই চিঠিটা আছে, 9,000 টাকা লেগেছিল, সেইটার বরাত পেয়েছিলেন ময়ূরভঞ্জের রাজা, এবং পরবর্তীকালে ইস্ট বেঙ্গল ক্লাব থেকেও কিছু টাকা দেওয়া হয়েছিল আর কি ওই মূর্তিটা বসানোর জন্য। তো এইখানে এইটা একটা আছে, আরেকটি আছে সুরেন ব্যানার্জি, তাই তো বিমলদা? ওই সুরেন ব্যানার্জির মূর্তির ছাঁচে সূর্য সেনের মূর্তি হয়েছে, দুটো মূর্তি কিন্তু এরকমভাবে রয়েছে। এরপরে কি হচ্ছে, এরকম হচ্ছে কলকাতার মূর্তির কথা। আর দেবদত্ত আরেকটা পয়েন্ট খুব ইন্টারেস্টিং বলেছে, যে মূর্তি শহর চেনায়, সেটা আমি গত বছরের কাজটার সময় বলেছিলাম, মূর্তি শহর চেনা সত্যি তো কলকাতার সেই অর্থে তো কোনো সাইনেজ নেই,
একটা শহরকে বুঝতে গেলে মূর্তি হচ্ছে তার প্রধান সেতু হয় আর কি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কলকাতা কিন্তু কোনো সেকুলার ভাস্কর্যকে স্থান দেয়নি, কোনো ইন্ডিপেন্ডেন্ট ভাস্কর্যকে স্থান দেয়নি। কলকাতার পথের ধারে যা আছে সবই কিন্তু জননায়কদের মূর্তি। একটি মেট্রোপলিটন শহরের, কলকাতার এটা দুর্ভাগ্য, কলকাতায় কিন্তু এই ঝিলিমিলিতে এই 14 ফিট যে ঘোড়াটি বীরপুরুষ যেটি বসেছিল ওটা পার্কে, কলকাতার পথপ্রান্তে কিন্তু কলকাতা স্থান দেয়নি একটিও ভাস্কর্যকে, স্বয়ংসম্পূর্ণ ভাস্কর্যকে। যা আছে সবই জননায়কদের মূর্তি আর কি। তো সেইটাও এক যে কলোনিয়াল হ্যাংওভার কাকে বলে, এটাও একটা নমুনা বটে আর কি। এবারে বিমলদার কাছে কিছু কথা শুনে নিই যে বিমলদা, এই যে ব্রোঞ্জ কাস্টিং, এই কাস্টিংটা সম্পর্কে যদি তুমি একটু, কিভাবে তুমি এই যে মূর্তিগুলো করলে, মানে কিভাবে তার শুরু হলো, সেগুলো আরেকটু আমরা ঝালিয়ে নিই না বিমলদা। নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, ব্রোঞ্জ স্কাল্পচার প্রত্যেক ভাস্করেরই একটা স্বপ্ন থাকে, কারণ হচ্ছে এটা একটা স্থায়িত্বের ব্যাপার আছে। এবং আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে কি, আমরা যেহেতু মানে শিল্পকে নিয়েই বাঁচি, শিল্প যেহেতু মানুষের কাছে পৌঁছে যায়, তার একটা অর্থনৈতিক ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমাদের অন্তত ভারতবর্ষে ভাস্কর্যের অনেক মাধ্যমগুলো তারা গ্রহণ করে না, তারা এই ব্রঞ্জটাকেই সবসময় তারা নিতে চায় এবং সেটাকেই, যার ফলে হচ্ছে কি একটা ভাস্করকে আমরা এখন আমরা একটা সময় পাথরের কাজ করেছি, মার্বেলের কাজ করেছি, কাঠের কাজ করেছি, কিন্তু আস্তে আস্তে যেটা হলো কি ওই 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 মিডিয়ামগুলোর সাইড থেকে যারা কালেক্টর তারা সরে গেল, বা এখানেও যখন আমরা করি তখন সেভাবে আর আমরা ওটা চর্চাটা করি না, এখন তো আর হয় না। সে তো আমরা যখন কলেজে যে বলছে না রয়্যাল একাডেমি স্টাইলে আমরা গভর্নমেন্ট কলেজে কি পেন্টিং কি স্কাল্পচার করেছি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ওখানে যখন পাথর কাটতাম কলেজে বসে স্যান্ডস্টোন বড় বড়, তখন কিন্তু একেবারে ওই রয়্যাল একাডেমি স্টাইলে, আমাদের কিন্তু জয়পুর স্টাইলে পাথর কাটতাম না, আমরা এইভাবে ছেনিটাকে ধরে কাটতাম এটা। কিন্তু পরবর্তীকালে আমি দেখেছিলাম আমাদের যদি পাথর কাটার ট্রেনিংটা যদি জয়পুরে হতো, তাহলে জয়পুরের যে পাথরের স্টাইলটা কাটা, তাতে হতো কি সেটা ছিটকে মুখে আসতো না, তার অনেকটা স্পিডে কাটতে পারতাম। আমাদের দুর্ভাগ্য, আমরা যদি এটা উড়িষ্যায় গিয়ে পাথরের কাজ, আমার মনে হয়েছে যে ভুবনেশ্বরে গিয়ে বা উড়িষ্যায় গিয়ে পুরীতে গিয়ে পাথরপট্টিতে দেখার পর মনে হয়েছে আমাদের কেন কলেজ থেকে ওইখানে আমাদের ট্রেনিংয়ে পাঠানো হয় না, ওদের ওখানে শিক্ষার জন্য 1 থেকে 2 মাস কেন রাখা হয় না। তাহলে হয়তো আমরা এই পাথরের এই যে কাটা স্টাইলটা, পাথর দেখার চোখটা, যেমন হচ্ছে কি ওখানে গিয়ে দেখি ওই শিল্পীরা একটা পাথর দেখিয়ে বলছে বাবু এটা গণেশও হবে, ওটা বিষ্ণু হবে, ওটা, আমি ভাবছি এটা কী করে, এটা র পাথর দেখে এরা বলে দিচ্ছে এটার মধ্যে গণেশ, এটা বিষ্ণু, এটা শিব হয়ে আছে। পরবর্তীকালে যখন কাজ করতে করতে বুঝেছি ওরা কিন্তু পাথর নষ্ট করতে চাইতো না, পাথরের মধ্যে দিয়ে শেপটাকে দেখার চেষ্টা করতো, কি গণেশ, কি দুর্গা, কি শিব, কি বিষ্ণু, ওরা ওর মধ্যে থেকে যেটা দেখতো খুব কম এতে তারা ওইগুলোতে। তখন আমাদের মনে হয়েছে যে আমরা যখন এই বড় বড় চৌকো স্যান্ডস্টোনগুলো কাটছি, অনেকটা কেটে বাদ দিয়ে দিচ্ছে আমার ফর্মের সঙ্গে। আমরা কখনো, কারণ একটা চৌকোর মধ্যে সেই ফর্মটা পাচ্ছেন, মানে ইরেগুলার শেপটাকে তো আমাদের এখানে আসেনি, আমাদের ব্লকগুলো দেওয়া হয়েছে। তা ওদের যে ট্র্যাডিশনাল যে ব্যাপারটা, যে জয়পুর বা এই ভুবনেশ্বর বা উড়িষ্যা, আমাদের নিজস্ব যে ধারাটা পাথর কাটার, সেটা কিন্তু অনেক বেশি মানে মানে কী বলবো, সুবিধাজনক ছিল। অনেক অনেক বড় পাথরকে অনেক পরিশ্রমটা বেশি দিতে হতো, কিন্তু এই ভারতীয় ধারার পরিশ্রমটা অনেক কম, সে কাঠের ক্ষেত্রেও তাই আমি দেখেছি। সেইটা পরবর্তীকালে যখন আমি বুঝলাম, তখন আমি পাথরের শেপটাকে
কাজে লাগাবার চেষ্টা করেছি। যাই হোক, ব্রঞ্জের কাজ, এই যে এখানে যা ব্রঞ্জের কাজ দেখছেন আমরা কিন্তু কমপ্লিটলি ইউরোপিয়ান স্টাইল লস্ট ওয়্যাক্স প্রসেসে এখনও করে চলেছি। এবং আমার মনে হয় ব্রিটিশরাও এই আমরা যে প্রসেসে করি ওরা হয়তো দেখতে আসে, ওদের পূর্বপুরুষরা এইভাবে করতো, কারণ ওরা অনেক উন্নত হয়ে গেছে ঢালাইয়ের ব্যাপারে। আমরা কিন্তু সেই ব্রিটিশ প্রসেসে সেই ওয়েস্ট মোল্ড করছি, তার থেকে ওয়্যাক্স করছি, ওয়্যাক্সে চ্যানেল লাগাচ্ছি, ফিনিশ করছি, তাকে সুরকি প্লাস্টার দিয়ে কভার করছি, করে আবার সেই হাতে করে তুলে নিয়ে গিয়ে 1200 ডিগ্রি সেই আগুনে দুদিন ধরে পোড়াচ্ছি, মোমটাকে বার করে নিচ্ছি, নেবার পর আবার হাতে করে মাটির তলায় পুঁতে সেটাকে বন্ধ করে তাতে ওই রিং প্রসেসে মেটাল গলিয়ে আমরা রিংয়েতে ঢালছি। একেবারে সেই সময় মানে সত্যজিৎ রায় যেরকম সেই আগেকার ক্যামেরা নিয়ে ছবি করেছো, আমরা সেই প্রসেসে এখনও ওই ঢালাইয়ের কাজ করি। এবং এই টেকনিক্যাল যারা কাজ করে এই ধরনের লোকও খুব কম আমাদের, অন্তত পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে তো কমই, এই যে লস্ট ওয়্যাক্স প্রসেসে ঢালাই করা। এবং একটা ভাস্করের পক্ষে অত্যন্ত সমস্যাদায়ক ব্যাপার হচ্ছে এই ব্রঞ্জ ভাস্কর্য করা এবং তার টেকনিক্যাল লোকের সঙ্গে কাজ করা, এবং অত্যন্ত পরিশ্রমের ব্যাপার। এখন যারা কাজ করে ভাস্কররা তারা দিয়ে দেয়, কিন্তু আমরা শিখেছিলাম, আমরা যেরকম ওই ফায়ারিং হচ্ছে, ছাঁচ পুড়ছে, মাটির তলায় বড় ছাঁচ পোতা আছে, তার আগুন জ্বলছে, কয়লাগুলো ছাই দিয়ে বন্ধ করে চট জড়িয়ে মাটির তলায় নেবে, ওয়্যাক্সটা রিলিজ হয়, তার তলায় মাটি দিয়ে বন্ধ করছি, নালে মেটালটাল। এই যে টেকনিক্যাল কাজটা টোটাল ভাস্কর্যের খুব পরিশ্রম। এবং আর একটা সবথেকে বড় কথা হচ্ছে কি, আমি একটা মূর্তি তৈরি করলাম, আমি এই যে প্রসেসগুলো পড়লাম লস্ট ওয়্যাক্স প্রসেস, ঠিক সব ঠিক আছে। একটা ডাক্তার যেরকম বলতে পারে একটা মা হতে যাচ্ছে, তার সব ঠিকঠাক আছে, কিন্তু সেই ভূমিষ্ঠ হবার পর বাচ্চাটার আঙুল ব্যাকা কি তার মুখটা ব্যাকা সেটা যেরকম বলতে পারে না, একটা কাস্টিং করতে গিয়েও একই ব্যাপার। টোটাল কাস্টিংটা সাকসেসফুলি হয়ে গেল, মেটালটা চলে গেল, হয়ে গেল, যখন ভেঙে দেখলাম মুখের এক পাশটা আর আসেনি। এই একটা টেকনিক, সবসময় টেনশন থাকেই যে এটা ওই জায়গাটা, আবার সেই জায়গাটা নতুন করে আবার আমাকে কাজ করতে হবে। প্রচুর সমস্যা আছে, প্রচুর ব্যাপার আছে, কিন্তু আমরা তবুও এই ভাস্কর্যের মধ্যে ব্রঞ্জটাকেই বেশিরভাগভাবে আমরা কাজ করার চেষ্টা করি। এবং সবথেকে যেটা ব্যাপার হচ্ছে ব্রঞ্জের কাজের মধ্যে অনেক কিছু সূক্ষ্মটা বলা যায় মানে মাটি দিয়ে আমি যেটা গড়ছি অনেক, এখানে অনেক দেখবেন অনেক ফিলিংস আছে, অনেক ভাবনা আছে, সেইগুলোকে যখন দিতে পারি সেটা কিন্তু ব্রঞ্জে আসে। এবং ব্রঞ্জ ঢালাইয়ের পর একটা ফিনিশ করতে হয়, সেখানের মধ্যে সেখানে আমার আবেগটা আছে, আমার স্কিলটা আছে, আমার ভালো লাগাটা আছে, সবটা দিতে পারি। এইটা গেল প্রথম স্টেজ। তারপরে এই যে রঙগুলো, এগুলো যে পাতিনা রং হচ্ছে, এটাও কিন্তু খুব মানে আমরা সব খুব সামান্য আর্ট কলেজে পাস, যার ফলে হচ্ছে কি আমাদের খুব একটা লেখাপড়া বা এখানে, কিন্তু পুরো এই পাতিনার ব্যাপারটাই হচ্ছে কেমিস্ট্রির ব্যাপার। পার্সেন্টেজ, কপার নাইট্রেট, অ্যাসিড, তার কতটা কি, এবং ঠিক না হলে সেটাকে আবার ধরুন এই যে দীর্ঘদিন এই যে ব্রঞ্জের কাজের তার সঙ্গে থাকা, ওর কতগুলো নিজস্ব চরিত্রগুলো বুঝে নিই। যেমন খুব ফিনিশ একটা কাজ করেছি, একবার সুন্দর ফিনিশ, মানে আপনি যখন দেখছেন আপনার মনে হচ্ছে আমি যে অনুভূতিটা আসছে যে ওর গায়ে হাত বুলিয়ে ফিনিশ করছি, আপনিও দেখছেন, কিন্তু ওটা যখন পাতিনার করা হচ্ছে, করতে গেলেই অ্যাসিডটা দিলেই ওটা কেটে যাচ্ছে, মানে হার্ড হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে কি করে আমি এই পাতিনাটা করব? তখন ওই অ্যাসিডের মধ্যে তুলো দিয়ে নিংড়ে নিয়ে আস্তে করে সারা এটাকে জাস্ট মুছে দেওয়া। অ্যাসিড পরে বুঝেছি অ্যাসিড খেয়ে নেয় মেটালটাকে, তার একটা গ্রেন তৈরি করে, তারপরে ওইটার পর এইবার পিক আপ করছে আস্তে আস্তে। যে সারা দিন একটা এই কেটে নিয়ে হয়তো শেষবেলায় গিয়ে দেখলাম সেটা আর দাঁড়ালো না, সেটা কেটে গেল, বা একটা জায়গা থেকে এমন একটা স্পট এসে গেল পুরোটাই নষ্ট হয়ে গেল। এই যে এত কাণ্ড করে একটা ভাস্কর্যের তৈরি করে নিয়ে আসা, এটা টোটালটাই
একটা টেকনিক্যাল ব্যাপার, এবং ভাস্কর্যের ক্ষেত্রে এটা সমস্যা বলবো না, শিল্পীকে এর সঙ্গে লড়াই করতে হয়, এর সঙ্গে থাকতে হয়, এইভাবে কাজটা চলে। আমি গত বছরের আগের বছর পুজোতে একটা কাজ করেছিলাম কলকাতার মূর্তি কথা বলে। বেসিক্যালি কাজটা শুরু হয়েছিল 2014 সাল থেকে। তাতে করে এই দেবদত্ত পুল শুরুটা করে। দেবদত্তর সাথে থাকতে থাকতে তখন ব্যাপারটা শুরু হয়ে যায়। তৎপরবর্তীকালে সুনন্দ সান্যাল, প্রখ্যাত শিল্প ঐতিহাসিক, তিনিও যুক্ত হয়ে যান। তো সুনন্দদা এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে ফুলব্রাইট ফেলোশিপ করছেন। সুনন্দদার পেপারটার অসাধারণ নাম ফ্রম কলোনিয়ালিজম টু পপুলিজম। তো সেই সময় লাটবাগানে, মানে আমাদের এখানে ব্যারাকপুরে লাট সাহেবের বাগান, যে সেইখানে কলকাতার এই গড়ের মাঠ সংলগ্ন যেসব মূর্তিগুলো ছিল সেগুলো তো সব তুলে নিয়ে গিয়ে ওখানে একত্রিত করে রাখা হয়েছিল। তা আমরা প্রধানত শুরু করেছিলাম ওই জায়গাটা থেকে। দেবদত্ত আর আমি দিনের পর দিন সেখানে যাওয়া, এবং ঢুকতে দেয় না, মানে একটা অদ্ভুত জায়গা। যে জায়গাটা মেনটেন করে পিডাব্লিউডি, মালিকানা হচ্ছে ফোর্ট উইলিয়ামের। ফলে কাকে চিঠি দেবো সেটা জানতাম না। কিন্তু দেবদত্ত, হ্যাঁ, এবার দেবদত্ত যেহেতু ওই মানে আরক্ষা ভবনে নানা রকম চেনা জানা ছিল, সেই সূত্রে যাওয়া আসা করতাম, এবং বহুবার যেতে যেতে ওইখানকার থেকে বহু তথ্য আমরা সংগ্রহ করি। এবং একটা সময় লাটবাগানে আমরা দেখেছি মূর্তিগুলোকে ফেলা ছিল মাটিতে, তারপর প্রচুর লেখালেখি হয়, নানা রকম হুজ্জুতি করা হয়, তারপর এখন কিন্তু খুব সুন্দর করে পেডেস্টালে মূর্তিগুলো রাখা আছে, নিয়মিত সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর কি। তো এইটা হচ্ছে কলকাতা শহরে মূর্তি বসানোর ইতিহাস। মানে এই কলোনিয়াল মূর্তি বসছে, ব্রঞ্জের মূর্তি বসছে, রাষ্ট্রনায়কদের মূর্তি বসছে। তো সেই ইতিহাস নিয়ে কাজ করতে করতে মনে হয়েছিল এবারে গণপরিসরে যদি সেরকম একটা কাজ টেস্ট করে দেখা যায়, জনগণ কীভাবে রিলেট করে, কীভাবে ঘুরে দেখে সেই মূর্তিগুলো, সেই জায়গা থেকে কলকাতার দুর্গাপুজোর মাঠে এটাকে ফেলবো বলে ভেবেছিলাম। মূলত আমাদের সাথে দীর্ঘদিন ধরে ছবি তুলে যাচ্ছেন বিজয় চৌধুরী। বিজয়দার তোলা কিছু ছবি দেখিয়ে দিচ্ছে এর মধ্যে। এই মুহূর্তে আমার যেটা ইচ্ছা করছে কলকাতা শহরটাতে একটু একটা রাউন্ড দিতে আর কি। হ্যাঁ,
এই যে উড়িষ্যার কথা বললেন বিমলদা, সেটা চিন্তামণি কর একবার একটা গল্প বলেছিলেন। সবাই সব জায়গায় বলেন, তোমরাও নিশ্চয়ই শুনেছ। আমি বিদেশি আর্টিস্টের নাম মনে করতে পারছি না। উনি নিজে উড়িষ্যায় গিয়ে গিরিধারী মহাপাত্রের সঙ্গে দেখা করেছিলেন, যারা ওই মন্দির ভাস্কর্য সমস্ত তৈরি করে। উদ্দেশ্য ছিল একটাই, যে আমি এরকম এসেছি কলকাতা থেকে, আপনি আমাকে একটু ভাস্কর্য বানানো শেখান। তো গিরিধারী বললেন যে আচ্ছা তুমি শিখবে, তো একটা পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, দেব। এরকম একটা পাথরের খণ্ড দিয়েছে, দিয়ে সমস্ত পাথর কাটার জিনিসপত্র দিয়ে বলেছে কাটো। কেটেছেন, নিয়ে গেছেন, আরও কাটো। আবার কেটে কেটে আবার 2-3 দিন বাদে গেছেন, গিরিধারী কাজ করেন, কাজ করতে করতে দেখেছেন আরও কাটো। এই আরও কাটো কাটো করতে 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 সেটা একেবারে সর্ষে দানার মতো হয়ে এসেছে। এইবার গিরিধারী বলছে আরও কাটো। এইখানে যখন চিন্তামণি কর থেমে গেছেন, মানে আর 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 জায়গা পাচ্ছেন না, তখন একটা ছেনি দিয়ে ওই সর্ষে দানাটাকে গিরিধারী দুভাগ করে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি গিরিধারী তাকে যেটা বলতে চেয়েছিলেন, যে সাধনাটা হতে হবে তখনই যখন একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে আস্তে আস্তে আমরা একটা ব্রহ্মাণ্ড দর্শনের দিকে যাব, একটা শূন্যতাবোধ তৈরি হবে, সেইখানে একটা মূর্তিকল্প জাগ্রত হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান ফিলসফিটা। এইবার উনি চিন্তামণি কর এইবার বিদেশে গেছেন। কার কাছে? এপস্টাইন বা কারোর কাছে বোধ হয়, অনেকের কাছেই শিখেছেন। মোট কথা ওখানে যে বিদেশি স্কুল, সেইখানে ওনাকে বলেছে যাচ্ছে ইউ আর ফ্রম ইন্ডিয়া। তো এবার প্রচুর ইয়ে রয়েছে, বলছে ধরা যাক তর্কের খাতিরে, আমি শিল্পীর নামটা মনে করতে পারছি না, বাংলা একাডেমি থেকে একটা বই বেরিয়েছে শিল্পীর ইয়ের, চিন্তামণি করের, ওই বইটাতে থাকতে পারে। ধরা যাক আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ ওইখানে থাকবে। তো ওই শিল্পী মানে মাস্টার আর্টিস্ট ওনাকে একটা পাথরের টুকরো দিয়ে বলছেন, চিন্তামণি ওটা কেটে ফেলো। এই কাটা শুরু হলো, আবার দেখিয়েছেন এগেন ডু ইট করতে করতে একদম, মানে এখানেও যখন সর্ষে দানায় পৌঁছেছেন, এবং এই ফরাসি শিল্পী ধরা যাক এপস্টাইন যখন বলছেন যে আরও কাটো, তখন চিন্তামণি বাবু কেঁদে ফেলেছেন। এবং দেন হি এক্সপ্লেন দ্য এন্টায়ার স্টোরি, হোয়াট অ্যাকচুয়ালি হি উইটনেসড in the conversation between himself and Giridhari Mahapatra. That's Epstein in the called the Beaux-Arts. যে এইবার উনি যখন বললেন, তখন ওই ভদ্রলোক বলেছিলেন যে ভারতবর্ষই হচ্ছে যে ভাব সূচক ভাস্কর্যের আতুর ঘর। এবং এই কারণেই হয়তো রদা, তার যে ড্যান্সিং অফ নটরাজ, রদা কেন নটরাজ নিয়ে এত মগ্ন হলেন, রদা কেন একটা আস্ত বই লিখে ফেললেন নটরাজ নিয়ে, রদা কেন নটরাজের উপরে, দাদা এক্ষুনি একটা জিনিস অদ্ভুত সুন্দর উল্লেখ করেছেন, ইউরোপীয়রা স্টুডিও লাইট, যেটাকে তথাকথিত নর্দার্ন লাইট বলে যেটা পরিচিত, উত্তর দিকের জানলা কেটে নর্দার্ন লাইট দিয়ে আলোটা ঢুকছে, যেখানে আলোটা পড়ছে সেটা জোরালো, এবং আস্তে 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 যত ভলিউমের দিকে যাচ্ছে তত আলোর ডেপথটা কমে একটা অন্ধকারের দিকে যাচ্ছে, যেটাকে এক্স্যাক্টলি আমরা কিরোস্কিউরো বলি। ভারতবর্ষ কিন্তু সেই কিরোস্কিউরো বলতেন না, অর্থাৎ আলো বা ছায়া বলতেন না।
ভারতবর্ষ স্টাডি করেছেন খোলা আকাশের নিচে সূর্যের আলোয় খোলা আকাশের নিচে, অথবা বাতির আলোয়, অথবা পোলতের আলোয় একেবারে পরিষ্কারভাবে পোলতের আলোয় কি কি মূর্তি গড়া হবে, সূর্যের আলোয় কি কি মূর্তি গড়া হবে, ভোরের আলোয় কি কি মূর্তি গড়া হবে, মধ্যাহ্নের আলোয় কি কি মূর্তি গড়া হবে, তার কিন্তু স্পষ্ট নির্দেশিকা মানস উল্লাস এবং বিষ্ণু ধর্মোত্তর পুরাণে তার কিন্তু স্পষ্ট, অতীব স্পষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে। তাই জন্য বিমলদা যখন বলছিলেন না যে আমরা শিখতে, এই বারবার করে এইগুলো বলছি, তার মানে একটা প্রাতিষ্ঠানিক আউটলুক, ওটাও একটা প্রতিষ্ঠান, এটাও একটা প্রতিষ্ঠান। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তার যে স্কুলিং সিস্টেম, ওরা বলতেন স্কুলিং, আমরা বলতাম কুল। হ্যাঁ, আমরা গুরুকুল, সেই কুল শব্দটার ভিতরেও কোথায় যেন স্কুলের একটা লুকিয়ে আছে। এই বিমলদার কথাটা শুনতে শুনতে সেটাই মনে পড়ছিল। এবার পার্থদার কাছে দিয়ে লাটবাগানে একটু যাই। মানে এই সূত্রে এক্ষুনি আরেকটাও মনে পড়ে গেল আর কি, সেটা সুনীল বাবুর কথা। মানে এখানে তো মানে আমাদের এখানকার যারা শিল্পাচার্য, শিল্পাগুরু, তারা এটাকে লোকেট করতে পেরেছিলেন যে ট্র্যাডিশনাল পদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক পদ্ধতির অনুসরণ করে কিভাবে মূর্তি নির্মাণ হয় বা তার লক্ষণগুলোই বা কী কী আর কি। তো ওই তোমাদের হাটখোলা গোসাইপাড়াতে সুনীল পাল মূর্তি গড়েছিলেন একবার। তো সুনীলবাবুর ওই কিছু স্মৃতিকথা, কিছু শিল্পভাবনা বইটাতেও লেখা আছে আর কি। তো সে মূর্তি গড়েছেন ইলোরার মতো দেখতে, পাথুরে ভাব, মাটি দিয়ে মূর্তি গড়েছেন এবং সবাই ধন্য ধন্য করছেন আর কি। তখন অর্ধেন্দু গাঙ্গুলি আমাদের প্রিন্সিপাল, আমাদের গভর্নমেন্ট আর্টস কলেজের প্রিন্সিপাল, সুনীলবাবু ভাস্কর্য বিভাগের অধ্যাপনা করছেন আর কি। তো সবাই খুব মানে হই হই করছে যে আরে কি মূর্তি হয়েছে কলকাতার, দুরন্ত। তো ওই গাঙ্গুলি সাহেব বলেছিলেন, মানে প্রিন্সিপাল সুনীলবাবুকে, যে আরে সুনীল, ওদেরকে আর বলো আরও কিছুদিন যাতে প্রতিমা রেখে দেওয়া যায় ওখানে। তো সে বলেছিল আরও 7 দিন প্রতিমা ছিল। তো সুনীলবাবু তার কতগুলি ফটোগ্রাফ নিয়ে অবনীন্দ্রনাথ এর কাছে গিয়েছিলেন যে দেখুন যে এই মূর্তি করেছি। তা উনি ওই 1 দিন 2 দিন দেখেও দেখছেন না, এরকম এড়িয়ে যাচ্ছেন যাতে বিড়ম্বনা না পড়ে আর কি। তারপরে একদিন জোর করেই যে আমি অন্যও এই মূর্তি করেছি, এই দুর্গা করেছি, সবাই বেশ খুশি, ধন্য ধন্য করছে আর কি। তো উনি ওই সরাসরি তাকিয়ে বলে, তোমাকে মূর্তি করতে কে বলেছে? বলে না, সবাই তো বেশ খুশি, ধন্য ধন্য করছে। বলে তোমাকে পার্মানেন্ট ভ্যালু দিতে কে বলল? প্রতিমাতে পার্মানেন্ট ভ্যালু দিতে কে বলল? এই যে লক্ষণগুলো উনি বুঝে গেছিলেন। প্রতিমা তো বিসর্জনের জন্য মুখিয়ে রয়েছেন, তাকে পার্মানেন্ট ভ্যালু দিতে কে বলেছে সে তাতে উনি একেবারে ভয়াবহ আর কি ধরা পড়ে গেছেন আর কি। পুরো ইলোরাতে যে মহিষাসুর মূর্তিনি সেই রকমভাবে পাথুরে একটি মূর্তি সেটাকে করার চেষ্টা করেছিল এবং সবাই ধন্য ধন্য করছে। এই যে সূক্ষ্ম বিভেদটা, সূক্ষ্ম তফাতটা, ওই দেবদত্ত যেরকম বলছিল যে কোনটা মূর্তি হবে, কোনটা স্ট্যাচু হবে, কোনটাই বা ভাস্কর্য হবে, এই সূক্ষ্ম তফাত আছে কিন্তু। হ্যাঁ, এগুলো, এই লক্ষণগুলো কিন্তু শিল্পাচার্যরা বুঝতেন এবং আমাদের সেইটা বোঝানোর চেষ্টা করতেন আর কি। তো সেই তফাতগুলো, যার ফলে কলকাতার মূর্তি নিয়ে প্রামাণ্য যেই বইটি কমল সরকারের লেখা, সেটা কিন্তু কলকাতার স্ট্যাচু, কলকাতার ভাস্কর্য বলেননি কিন্তু, কলকাতার মূর্তিও বলেননি কিন্তু, কলকাতার স্ট্যাচু। হ্যাঁ, তো এই লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে দেবদত্ত, এবার একটু লক্ষণ দেখি। এই যে আমি প্রথমেই বললাম না যে মূর্তি যেটা মানে আর্কিটেকটনিক যখন হয়ে ওঠে, যেটা প্রথমেই বলতে চাইলাম যে উদ্দেশ্যটা কি থাকে যখন আর কি জনগণের দৃষ্টিপথের সামনে কোনো কিছু থাকে, তার কিছু উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্যটাও কিন্তু প্রধান। যে কারণে আমি এখন আপনাদের একটু 4টে ছবি দেখিয়ে লাটবাগানে ঢুকবো। যেমন এইখানে একটা ছবি দেখাচ্ছি আপনাদের,
এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা আসলেই হচ্ছে কলকাতা হাইকোর্টের যে স্তম্ভ, সেই স্তম্ভের গায়ে রয়েছে। এখন দেখুন, আমাদের দেশে কলোনিয়াল রেকর্ডস যারা রেখেছিলেন, তাতে প্রথম এরা একেবারে সরাসরি গ্রিসিয়ান আইকনোগ্রাফি অফ জাস্টিস, যেটাকে আমরা ওই হাতে ওই দাড়িপাল্লা দেখি, সেই দাড়িপাল্লার বদলে ব্যক্তি জাস্টিস যিনি রায়দান করবেন এবং মাথার পিছনে তার সেরকম পড়া থাকবে, এই দেখুন সেই মূর্তিটা কিন্তু এখানে রয়েছে। এইটা হচ্ছে দেখার যে একজন জাস্টিস তিনি যখন দেখছেন, তিনি দেখবেন এই যে তার হাতে সেই খাগের কলম রয়েছে এবং তার এই যে পেজেস অফ জাজমেন্ট এইটা রয়েছে, এই পেজেস অফ জাজমেন্টটা এখানে রয়েছে। এইখান থেকে উনি জাস্টিসটাকে ধরলেন। এবার কথা হচ্ছে, এই পুরো জিনিসটা এদের পিলারে প্রত্যেকটা সময় এই কোরিন্থিয়ান পিলারের একটা স্টাইল করা হতো। কোরিন্থিয়ান পিলার কেন? এই পিলারের ক্ষেত্রে যখন রাজারা বা রাজ দার্শনিকরা যখন কোরিন্থিয়ান পিলার বেছে নিচ্ছেন বারবার, ওনারা ডোরিক পিলার বেছে নিতে পারতেন। ডোরিক পিলার মানে যেখানে এই শামুকের প্যাচের মতো দুপাশে ঘুরে ঘুরে যায়, আয়নিক পিলারটা যখন ঘুরে ঘুরে যায়, আর ডরিক পিলারটা যখন ওই প্লেটের মতো থাকে, কিন্তু তার বদলে কোরিন্থিয়ান পিলারটা নিচ্ছেন। কোরিন্থিয়ান পিলার হচ্ছে সেই থট প্রসেসকে আমাদের সামনে তুলে ধরে যে আমরা যতক্ষণ তোমার দেশে থাকব, আমরা তোমার দেশকে শস্য শ্যামলা করব। মানে প্রথম জোর দিচ্ছে এগ্রিকালচারের উপরে, এগ্রিকালচারাল জাস্টিস, তার প্রথম জোর এগ্রিকালচারাল জাস্টিস। এবং এই যে জাস্টিসের মূর্তিটা এই প্রথম এখানে একদম পরিষ্কার বলে দিল যে বিচার কোনো চোখে পেট্টি বাঁধা লোক তোমাকে বিচার দেবে না। যিনি বিচার দেবেন তিনি হচ্ছেন চোখ খোলা একজন লোক, চক্ষুষ্মান বিচারক, যিনি তার বিচারের নথিবদ্ধ রাখবেন। এই নথিবদ্ধ রাখবেন বলেই you want justice, and that justice will be declared in the judgment, and judgment will be noted, and it will be properly documented in a proper manner. এই যে উদ্দেশ্যটা, এই যে লক্ষণ গুণটা, এই লক্ষণ গুণটা কিন্তু ধরিয়ে দেওয়া হলো একেবারে কলকাতা হাইকোর্টের এই জায়গাতে। এই জন্য এইটা একটা মূর্তির পরিচয় বহন করে। দ্বিতীয়ত, এই যে জায়গাটা, এইখানে দেখুন এই যে জিনিসটা একটা বাজনা বাজাচ্ছে, এবং এইখানে দেখুন একটা ঈগল আছে। এই ঈগলটা আমাদের কি মনে করিয়ে দেয়? এই ঈগলটা আমাদের মনে করিয়ে দেয় যে আওয়ার ফার্স্ট কলোনি ইজ ইন আমেরিকা, অ্যান্ড ইট ইজ আওয়ার স্টেট কলোনি, যেখানে আমরা রাজধানী দখল, মানে আমাদের যে কলোনিয়াল ম্যাপটা আমেরিকা এবং এখানে। এইবার তারপরে আমরা কি করব? তারপরে আমরা যাব হচ্ছে সঙ্গীতে, যে সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের বীরগাথা গাইব, যে সঙ্গীতের মাধ্যমে আমরা যিশু সমাজের থেকে যিশুর কথা গাইব, সেই সঙ্গীতে যাব। সেই সঙ্গীতের জন্য এটা হয়ে গেল প্রেয়ার। এই যে সঙ্গীত তৈরি করছে, বাজাচ্ছে, অ্যান্ড প্রেয়ার এইখানে এটা সঙ্গীত অর্থে প্রেয়ার উঠে এলেও আপনারা জানেন যে কোর্টের পরিভাষায় প্রেয়ার শব্দটা খুব জরুরি। কোর্টের কাছে যা কিছু হাজির করা হয় বিচারপতির সামনে, তাকে বলা হয় প্রেয়ার। সেই প্রেয়ারের সাইনটা এখানে দিয়ে দেওয়া হলো। প্রথম হচ্ছে জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, তারপরে হলো প্রেয়ার। তারপরে যেটাতে আমরা যাব দেখতে, সেইটা হলো এই যে সঙ্গীতটা দেখায়, এটা বোঝা যাচ্ছে তো? এইবার এইখানটা দেখুন, এই যে গাউনটা পরা রয়েছে,
ইনি হচ্ছেন আরেকজন যাজক। এই যাজক কোন যাজক? এই যাজক হচ্ছেন ধর্মযাজক। আজও দেখবেন কলকাতার হাইকোর্টে বা কোর্টে গেলে বলে, যাহা বলিব সত্য বলিব, ওই গীতা ছুঁয়ে বলছে। অর্থাৎ ধর্ম সাক্ষী বলে যে কথাটা রয়েছে, সাক্ষী দু রকমের হয়, এক হচ্ছে রাজসাক্ষী আর এক হচ্ছে ধর্মসাক্ষী। এই যে একজন পাদ্রী, সে কিভাবে জিনিসটা দেখবে, তার সঙ্গে কাদের ওপর আমরা নির্ভর করব, সেটা হচ্ছে দেশীয় রাজন্যবর্গ, দেশের রাজাদের ওপর আমরা নির্ভর করব। এইখানে দেশীয় রাজন্যবর্গদের কথা রয়েছে। এই যে ছোট্ট 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 যে এই যে স্ট্রাকচার, মানে আমি যখন এই যে দেশীয় রাজন্যবর্গ, এদের কথা রয়েছে। আর তারপরে কি করব, যাজকের পরে যেটা চলে যাব সেটা হচ্ছে প্রচারক বা পাদ্রী, যিনি হাতে ক্রস নিয়ে সেই ধর্মটা প্রচার করবেন। অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের এই পিলার কিন্তু প্রথম থেকেই একেবারে সেই পুরনো আদর্শে বুঝিয়ে দিল যে আমি এখানে শাসন করতে এসেছি ঈশ্বরের অনুশাসন মেনেই। তাই আমি তোমাদের যে কথাটি বলবো সেই কথার মূল সুর বা শর্ত হলো, তোমরা যেটা রোজ উচ্চারণ করবে সেটা হলো হেভেন্স লাইট আওয়ার গাইড। আমি তোমাদের যে আলো দেখাতে এসেছি সেটা আসলেই হেভেন্স লাইট, সেটা আসলেই আওয়ার গাইড। এই কথাটা দেশীয় রাজন্যবর্গ থেকে শুরু করে সবাই, অর্থাৎ এইখানেই দেখার মতো জায়গাটা হচ্ছে যেখানে ধর্ম আর রাজনীতি হাত ধরাধরি করছে, চিরকালই তাই। আপনি যখন কোনো কুষাণ যুগের মূর্তি দেখছেন তখন কিন্তু আপনি ধর্ম আর রাজনীতি হাত ধরাধরি করছে। আপনি যখন গান্ধার মূর্তি, বুদ্ধ মূর্তি দেখছেন, আসলে ধর্ম আর রাজনীতি হাত ধরাধরি করছে। আপনি এই কথাটা বলছি, ধর্ম এবং রাজনীতি হাত ধরাধরি করছে, এটা একটা গ্লোবাল স্ট্র্যাটেজি। এটা শুধু ব্রিটিশ স্ট্র্যাটেজি নয়, এটা একটা গ্লোবাল স্ট্র্যাটেজি। আজকে যে আমরা দেখি, এত বড় একটা অশোক স্তম্ভ দেখি, অশোকান লাট, এখানেও কিন্তু ধর্ম আর রাজনীতির একটা হাত ধরাধরির গল্প আছে। এই যে চার মুখের চারটে সিংহ আমরা দেখি, এই সিংহের প্রথম ক্যারেক্টার একজন রাজা, আর একজন ধর্মীয় রাজা, একজন শাসক রাজা বা পালক রাজা, আর একজন ধর্মের রাজা। ওরা দুজনে আসলে কথা বলছে ভারতবর্ষের এই অশোক স্তম্ভটার মধ্যে। ওই সিংহের পিলারে ওই সিংহগুলো যখন দেখছি, তখন যিনি ধর্মের রাজা তিনি বলছেন, আমার মা বাবা আমার নাম দিয়েছিলেন শাক্য সিংহ। আর যিনি শাসক রাজা তিনি বলছেন, আমি বলতে চাই, তোমার নামের আড়ালকে ছাপিয়ে দিয়ে আমি যেটা বলতে চাই, আমি সিংহের মতো পরাক্রমশালী। এই শাসক রাজা আর ধর্মের রাজা একসাথে কথোপকথন করছে, এই হাত মেলানোটা। তারপরেই আপনি চলে যান অশোক স্তম্ভের নিচে, না কতগুলো ঘোড়া দেখতে পাবেন, ষাঁড় দেখতে পাবেন, পিছন দিকে হাতি দেখতে পাবেন। তখন ধর্মের রাজা জিজ্ঞেস করছেন যে হাতি কেন? তখন শাসক রাজা বলছেন যে হাতি, আমি শান্ত, আমি স্থির, আমি স্থিতধী, আমি ধৈর্যশীল, আমি পরিবার নিয়ে, জনগণ নিয়ে, আমার প্রজাদের নিয়ে চলতে ভালোবাসি। কিন্তু আমি যদি বুঝি যে কেউ আমার প্রতি হিংসাত্মক বা আক্রমণাত্মক, আমি আক্রমণাত্মক হতেও ভালোবাসি। তখন ধর্মের রাজা বলছে, ও আচ্ছা তাই বুঝি, আসলে আমার ক্ষেত্রে ঘটনাটা তো সেরকম ছিল না, আমিও রাজপুত্র বটে। শুনেছি যে আমার মা স্বপ্ন দেখেছিলেন যে তার গর্ভে একটি শ্বেত হস্তি প্রবেশ করছে। এবার সেই আবার ঘুরে গিয়ে তাকে ধর্মের রাজা জিজ্ঞেস করছে, তা তো বুঝলাম, তাহলে এরকম একটা বৃষ লাগিয়েছ কেন? ওকে বৃষ লাগিয়েছি তার কারণ হচ্ছে যে আমি শারীরিক শক্তিতে বলীয়ান। যার জন্য হামুরাব্বির মূর্তিতে গিয়ে দেখি যে রাজা সে গিয়ে
সূর্যের সাথে কনভারসেশন করেন, একজন রাজনীতিক আর একজন দেবতা। এখানেও তাই, এই রাজা এবং দেবতা দুজন দু ধরনের পালক, দেবতা একজন পালক, রাজাও একজন পালক। এই যে দুই পালকের যে গল্প, এই গল্পটা থেকেই কিন্তু যে জিনিসটা তৈরি হয় সেটা হলো মূর্তি। আর মূর্তি হলো সেটাই যা এরকম কিছু অন্তর্নিহিত কথাকে মূর্ত করে। ভাস্কর্য যে অন্তর্নিহিত কথাকে মূর্ত করে তার মধ্যে কোনো গ্লোবাল স্ট্র্যাটেজি থাকে না, থাকে শিল্পীর ব্যক্তিগত মনন। কিন্তু মূর্তি যে অন্তর্গত কথাকে মূর্ত করে, যে কারণে সে মূর্তি, যে কারণে তিনি মূর্তিমান, যে কারণে যাহারা গড়িয়াছে তাহারা কীর্তিমান, তা হলো এই যে তার মধ্যে কিছু গ্লোবাল স্ট্র্যাটেজি থাকে, একটা টু ওয়ে ট্রাফিক থাকে, একটা যাতায়াত থাকে, একটা আনাগোনা থাকে। তুমি আমাকে মাথা নোয়াবে, আমি তোমাকে আশীর্বাদ করব। এই যে তুমি আমার প্রতি মাথা নোয়াবে, আমি তোমাকে দেখব, এই যে গান, এই যে এইটা হলো মূর্তির একটা অন্যতম সামাজিক আইকনোগ্রাফি, যেটাকে আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি কালচারাল জিওগ্রাফি। কালচারাল জিওগ্রাফিতে এসে দেখা যাচ্ছে ওই যাহা ওই মৌরেন তাহাই এই ব্রিটিশের। কালচারাল জিওগ্রাফিতে এদের দেখানোর ভঙ্গিটা হয়তো ভিন্ন ভিন্ন, কিন্তু ভাব প্রকাশ, কথা প্রকাশের জায়গাটা কিন্তু একই রকম। এইখান থেকে আমি একটু চলে যাই লাট বাগানে, যেটা আমি আর দাদা সেই হিটলার সরকারের মুখোমুখি হয়ে আমরা লাট বাগানে এই ছবিগুলো কিন্তু তুলতে পারার পিছনে একজন হিটলারের অবদান আছে। এই হিটলারের অবদানটাকে অস্বীকার করা যাবে না, তো সেটা পরে যাব। একেবারে গোড়াতেই যে কথা বলেছিলাম, শরীরের তুলনায় মাথাটা ছোট হবে, যেটাকে আমরা বলেছিলাম লিসিপেসিয়ান হেড। এই যে গ্রেকো রোমান কালচারটা কীভাবে এসেছে, এবং এখানেও কিন্তু প্রবলভাবে ধর্মীয় অনুশাসন মেনেই স্কাল্পচারটা করা। যেমন ধর্মীয় অনুশাসন অনুসারে বলছে দ্য নেম অফ দ্য স্কাল্পটার, স্কাল্পটারের নামটা কোথায় থাকবে, স্কাল্পটারের নাম, স্রষ্টার নাম। এই দেখুন ধর্মীয় অনুশাসন কাকে কয়। ধর্মীয় অনুশাসন হচ্ছে একেবারে বিধিবদ্ধভাবে স্কাল্পটারের নাম। আপনারা ভিক্টোরিয়ায় যান, ওই যে বসানো স্কাল্পচারগুলো দেখবেন, যার মাথাটা বসানো আছে তলায় যে প্যানেলটা আছে সেখানে স্কাল্পটারের নামটা লেখা। এইবার স্কাল্পটারের নাম কার তলায়, তার কাছে থাকবে শাসকের পদতলে। এইবার দেখুন শাসকের পদতলে কিভাবে স্কাল্পটারের নামটা থাকে, কোথায় থাকবে স্রষ্টার নাম, শিল্পীর নাম, শিল্পী আশ্রয়, শিল্পী পদতলের আশ্রয়, রাজার পদতলে। এই যে এই জায়গাটা কোথায় থাকবে, তার পজিশন কোথায়, পজিশনিং কোথায়। আজও কিন্তু তাই, আজও তাই। আজও যখন আমরা এখনো ভারতবর্ষে মূর্তি তৈরি করছি বা কোনো একটা মূর্তি তৈরি হচ্ছে, ওই একেবারে পদতলে এসে লেখা আছে যেন শিল্পী অমুক। আশুতোষের মূর্তিরা একেবারে পদতলে এসে দেখা যাচ্ছে শিল্পী দেবী প্রসাদ রায়চৌধুরী, ডিপি রায়চৌধুরী। অর্থাৎ এইটা কিন্তু একটা সামাজিক একটা অধ্যায়, এখনো তাই। তার মানে কিন্তু এখানে একটা বিবর্তন আছে। বিবর্তনটা হচ্ছে আমরা কোনো ধর্মীয় ভাস্কর্যে, যতক্ষণ না কুমোরটুলিতে এসে দেখছে রমেশ পাল বা কেউ, তার আগে পর্যন্ত কোনো ধর্মীয় ভাস্কর্য কে যে করেছে জানি না, কোন রাজার আমলে হয়েছে কোনোদিন লেখা নেই, কোনোদিন লেখা নেই। পৃষ্ঠপোষকের নাম লেখা আছে কিন্তু শিল্পীর নাম লেখা নেই। আর শিল্পীর নাম যখন থেকে লেখা শুরু হলো তখন সেটা এলো পদতলে। আর গ্রিসের কোনো ভাস্কর্যের শিল্পীর নাম লেখা নেই পদতলেও, সেটা গ্রিসের নথি আবিষ্কার করে, যেটাকে বলা হয় স্ক্রিপচার অফ হেলেনিস্টিক আর্ট,
সেই হেলেনিস্টিক আর্টের স্ক্রিপচার আবিষ্কার করে রোমানরা আবিষ্কার করেছিলেন, সেই রোমানরা আবিষ্কার করে যেটা পেয়েছিলেন সেইগুলো তারা রোমান কপিতে লাগিয়ে রেখেছিলেন। দিস ইজ আ রোমান কপি অফ লিসিপাসেস ওয়ার্ক, দিস ইজ আ রোমান কপি অফ বাইরনস ওয়ার্ক। সবের এখনও আর্টিস্ট্রি বই পড়লে দেখবেন তলাতে একেবারে সূক্ষ্মভাবে লেখা, সেটা রোমান কপি। এই যে আইকনোগ্রাফিক্যাল স্ট্রাকচার, এই আইকনোগ্রাফিক্যাল স্ট্রাকচারটাকে কিন্তু তাদেরকে মেনটেন করতে হয়েছে। যেমন একটা কথা বলি, রাজা হবেন অত্যন্ত দৃঢ়। এবার এই যে রাজা হবেন অত্যন্ত দৃঢ়, এটা প্রতিষ্ঠা করবেন কি দিয়ে? এইটা প্রতিষ্ঠা করবার জন্য তো একটা টুলস লাগে, সেটা কি দিয়ে আমরা করব? রাজা হবেন অত্যন্ত দৃঢ়। এই যে এই 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 আঙ্গুলের স্পর্শ দিয়ে ইয়ে করা হচ্ছে, কার সন্তান? না কুইন ভিক্টোরিয়ার সন্তান। তিনি কাকে স্মরণ করিয়ে দিচ্ছেন? না কুইন ভিক্টোরিয়াকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কি দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন? যে এর দিকে তাকাও, ইনি কে? না কুইন ভিক্টোরিয়া। এর দিকে তাকাও, অঙ্গুলি নির্দেশ। আর অঙ্গুলি নির্দেশ দেওয়ার পরে এই যে দৃঢ়তার যে হাতের ছাপটা, এই দৃঢ়তাটাকে পরিণত হবে। এই দিস ইজ দ্য মানে সোশিওপলিটিক্যাল অ্যাসপেক্টস বা মূর্তির লক্ষণ। যে মূর্তির লক্ষণগুলো আমি আর পার্থদা আমরা দীর্ঘদিন আমরা এই লক্ষণগুলোকে করবার চেষ্টা করি। আরও অনেক মূর্তি আছে, মন্টেগু থেকে শুরু করেছি, সেখান থেকে ছবি মন্টেগু ছবিটা দেখাই, অদ্ভুত। মানে এই যত মূর্তি আছে, আমি মন্টেগুর নামটা চলে আসলে এই জন্য, হ্যাঁ, কারণ বিরল। মন্টেগুর মূর্তিটা বিরল, মহিলা ভাস্করের করা, বাকি সব পুরুষরা করেছেন। ওই একদম শুরুতেই আছে এই মন্টেগুর মূর্তিটা মহিলা, এবং সেই উনি যখন গড়ছেন সেই ছবি আছে, মানে সংগ্রহ করেছিলাম। এবং এ হচ্ছে থিঙ্কার, এ হচ্ছে স্ট্যান্ডিং থিঙ্কার। এবং মাথাটা কিন্তু বারবার ছোট করে ফেলছেন আর কি। ডিসিপেশন হেড ওই থিওরি থেকে বেরোচ্ছে না, একটা পা সামনে একটা পা পেছন দিকে চলে যাচ্ছে। বিমলদাকে নিয়ে দাঁড় করাচ্ছে এই মূর্তিটার সামনে। কি বলো তো এই মূর্তিটা নিয়ে? একজন ভাস্কর, তাকে ঐতিহাসিক না বলেও হয়, সে তো একজন নাগরিক, শহরের নাগরিক। মূর্তিটা তার সাথে কি কথোপকথন করে সেই প্রচেষ্টার জন্য বিমলদা কিন্তু মানে অক্লান্তভাবে সারাদিন ধরে ঘুরছি আমরা, ওই বলে যাচ্ছে, আর আমরা নির্দিক ফটোগ্রাফি করে যাচ্ছে, পরবর্তীকালে ফিল্ম হয়। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, দত্ত সেটা অভিজ্ঞতা সাংঘাতিক। রাইটার্সের ওপরে যে সায়েন্স, আর্টস, কমার্স যে মূর্তিগুলো, সেগুলো কিন্তু সব পোর্সেলিন, এগুলো সব পোর্সেলিনের মূর্তি, জাহাজে করে আনা হতো এবং এসব বসানো রয়েছে আর কি। ওই একটি ছবি তুলে দিয়েছিল তারাপদ ব্যানার্জি, ওখানে উঠে সে কি ভয়ঙ্কর, মানে বাপির ট্যাক্সির ওপরের থেকে চড়ে তারপরে ভেতর থেকে গিয়ে ওই আলসের ওপর উঠে, ঘোড়ার একটা সিঁড়ি আছে, তিনটে ধাপ ভাঙা গিয়ে ঝুলে পড়ে উঠেছে। মানে অনেকে অনেক রকম ভাবে করেছে আর কি, সহযোগিতা করেছে। কিন্তু কলকাতার মূর্তির ইতিহাস আসলে তো একটা পাঁচমিশাল ইতিহাস। কলকাতার তো হঠাৎ হঠাৎ যার যা মনে হয়েছে মূর্তি করে ফেলেছে, মূর্তি বসিয়ে ফেলেছে। ইতিহাসটা পাঁচমিশালি ইতিহাস, সেই জন্যেই খুব রঙিন। এবার এই মূর্তির পাশাপাশি আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, যে কোনো একটা ছবি দেখো, যে কোনো একটা ছবি। এই বিমলদাকে আমরা মজা করে বলি বিমলদা ত্রিকালজ্ঞ। মানে ওই সময় মানুষ ছিলেন বলেই হয়তো এখনো আমাদের কলকাতায় অনেক ঋত গৌরব রয়েছেন। তো এই ভদ্রলোক এস রায় কোম্পানি। মূর্তি বলতেই যে একেবারে পূর্ণাবয়ব ভাস্কর্য তা নয়, মূর্তির কিন্তু অনেক রকম আছে, এবং যার ফলে চিরকাল রাজনীতিক থেকে শুরু করে বহু মানুষ মূর্তিকার এবং ভাস্করদের দ্বারস্থ হয়েছিল। ভারত সরকার যেরকম দ্বারস্থ হয়েছিলেন
নন্দলাল বাবুর কাছে পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন এই মূর্তিগুলো, এই পদকগুলো করে দেওয়ার জন্য। এই ভদ্রলোক প্রিন্স চার্লসকে যে প্লেটগুলো দেওয়া হয়েছিল এই ভদ্রলোকের করা। এনারা বিখ্যাত লোক, হরিঘোষ স্ট্রিটে এনাদের সেই স্টুডিও এখনো আছে। ইনি হাতে করে মেটাল প্লেট কেটে কেটে নেগেটিভ ডাইসটা করে সেখান থেকে ওই বাবা জানে প্লেটস এন্ড দ্য মেডালস এমবস গেটপিট পুরস্কারের এই এনার করা। ওয়ার্ল্ড কাপ সব এখানে ওয়ার্ল্ড কাপের যে মানে প্লেটস এন্ড মেডালস দেওয়া হতো মানে ইন্ডিয়ান সাফ গেমস এই ভদ্রলোকের করা। মেস ছিলেন এই বিমলদার, ওনার নাম এস রায়। আমি এত সুন্দর ওরা একটা সময়, এটা হচ্ছে 83-তে দেশের প্রচ্ছদ বেরোবার পর, আমি জানতাম না এগুলো, দেওয়ার পর হঠাৎ ওখানে সন্দীপ সরকার কিন্তু শ্যামপুকুরের বাড়িতে নিমন্ত্রণ কাজ করছে। এবার ওই দেখে এনার যে দাদা মেন, সে আমার কাছে বাড়িতে এসে একদিন সকালে, তখন আমার বলছে যে আপনি নিমন্ত্রণ? হ্যাঁ। বলে দেখুন আমাদের মেডেল হয়, আমাদের মডেলের আছে, কিন্তু বিখ্যাত আর্টিস্ট দিয়ে করাবার দরকার, একটা রাষ্ট্রপতি এতে একটা তৈরি হবে, একটা পাখি উড়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে করে দেবো। সেই পাখিটা করে দেওয়ার তারপর থেকে ওনাদের সঙ্গে আমার যোগাযোগ, এবং ওনাদের যে শোরুমে সব থেকে আমার ভালো লাগে ওদের বাড়িতে এখনও সেই পুরনো কলকাতার পরপর 3টে ডেস্ক রয়েছে, এনগ্রেভিং কাজ 3 ভাই একসঙ্গে বসে করছে সকাল থেকে। ভেতরে কারখানা আছে, কিন্তু ফাইনালি কাজগুলো ওনারা করে যাচ্ছে এখনো করে। এই ভদ্রলোক হচ্ছে এই নেগেটিভের ডাইটা তৈরি, মানে যে কোনো পোর্ট্রেটে আমরা সামনে করতে আমরা বেলাতে দিক বেরিয়ে যায়, উনি অপোজিটে নেগেটিভ করছে, সেখান থেকে তুলে দেখাতো আমাকে যেটা ঠিক কারেক্ট হয়েছে। তা এইভাবে এনারা অনেক মেডিট করছে, আমিও এনাদের অনেক কাজ করে দিয়েছি, মডেল বানিয়ে দিয়েছে। যেমন এরা সোনা, রূপো, শঙ্করাচার্য, এগুলো সব এনারা তৈরি করতে, এই অরিজিনাল পোর্ট্রেটগুলো তৈরি করতে নিয়ে। ফলে এই মূর্তির ইতিহাসে কলকাতায় বিচিত্র সব চরিত্র ছড়িয়ে আছে। মূর্তি বলতেই আমরা যে পূর্ণাঙ্গ ভাস্কর্য বুঝি তা নয় আসলে। মূর্তি মানে অনেক কিছুই আর কি। হ্যাঁ, আপনি যে ভাস্কর্যটার কথা বলছেন, ওই ভাস্কর্যটার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর দ্বারা তৈরি, ওই ভাস্কর্যটার নাম হচ্ছে পিয়েতা। হ্যাঁ, মাইকেল অ্যাঞ্জেলোর এই অনেকগুলো ভাস্কর্য করেছিলেন। তখনকার দিনে শুধু পিয়েতা করা যেত না, পিয়েতা করতে গেলে 3টে ভাস্কর্য করতে হতো। মাইকেল অ্যাঞ্জেলো 3টেই করেছিলেন। একটাকে বলা হয় পিয়েতা, একটাকে বলা হয় মায়েস্তা, আর একটাকে বলা হয় মাদোনা। পিয়েতা মানে হচ্ছে করুণ, মায়েস্তা মানে হচ্ছে যিনি আর কি উজ্জ্বল, তার দুটো ক্ষেত্রেই মা এবং তার বাচ্চা থাকবেন। মাদনার ক্ষেত্রে বাচ্চা থাকবেন না, মাদনার ক্ষেত্রে থাকবে যে দ্য প্রেয়ার ফর দ্য চাইল্ড অনলি, সেখানে বাচ্চাটি থাকবেন না। যদিও রাফায়েল মাদনার যে স্ট্রাকচার রয়েছে সেটাকে ভেঙেছিলেন। এবার এই যে পিয়েতার এই যে বেল্টের ওপর যে নাম দেওয়ার, এটা বেল্ট নয় আসলে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে পিয়েতার ক্ষেত্রে মাইকেল অ্যাঞ্জেলো দুটো জিনিস তৈরি করেছেন, এটা বলেনি, অ্যানাটমিক্যাল রিয়ালিটি, হ্যাঁ, আর একটা হচ্ছে আইডেন্টিটি। কারণ মাইকেল অ্যাঞ্জেলোর সঙ্গে পোপের একটা প্রতিনিয়ত ঝামেলা চলতো। মাইকেল অ্যাঞ্জেলো যে পাথরটিকে পছন্দ করতেন, যেটিকে আপনারা আজকের দিনে মার্বেল পাথর বলেন, তখনকার দিনে মার্বেল শব্দটাকে মাইকেল অ্যাঞ্জেলো একটা নতুন টার্মিনোলজি দিয়েছিলেন। সেই টার্মিনোলজিটা হচ্ছে দ্য স্টোন অফ লাইট। উনি মনে করেছিলেন যে দাভিড, পিয়েতা, মায়েস্তা, মাদোনা, এই 4টে মূর্তি স্টোন অফ লাইটে তৈরি হবে। আর একটা হচ্ছে স্টোন অফ ওয়েট। এই স্টোন অফ ওয়েট দিয়ে তিনি যে ভাস্কর্যগুলোর জন্য স্টোন অফ ওয়েটকে নির্বাচন করেছিলেন, সেটা হচ্ছে ওনার কতগুলো
ওই স্লেভ ধরনের কিছু ভাস্কর্য আছে, যারা ওই পাথরের ওই জটবদ্ধ ইয়েটাকে ভেঙে যেন জেগে উঠছেন, হ্যাঁ, অ্যাওয়েকেনিং স্লেভ, ফাইটিং স্লেভ, এরকম কতগুলি আছে। এবার এই যে অ্যানাটমি আর রিয়েলিটি, এইটা দেখবেন সাংঘাতিক কঠিন একটা চর্চা। পোপকে বলেছিলেন পাথর তো তোমার একটাই, চ্যালেঞ্জ তোমার দুটো। কীরকম চ্যালেঞ্জ? না, যিনি যিশুর মরদেহটা ধরে আছেন তিনি জীবন্ত মানুষ, মেরি, আর যাকে ধরে আছেন তিনি মৃত। Definitely there should be a strong conversation between the life and death, and তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে পিয়েতা, মানে একটা করুণার ইয়ে থাকবে, করুণ রসের একটা সঞ্চার থাকবে। হ্যাঁ, বিকজ আই নো দ্য থিওরি অফ অ্যানাটমি অফ রিয়েলিটি, আমি তো জানি, এবং তুমি অবশ্যই রটিয়ে দেবে আমার যদি কোনো ভুল হয়, যে লোকটা আবার পুনরায় জাগ্রত হবে তাকে আমি মৃত বলে ঘোষণা করে দিয়েছি। আমি একদমই ওই রাস্তায় হাঁটবো না, আমি ওই রাস্তায় হাঁটবো না, আমি যে রাস্তায় হাঁটবো তুমি দেখবে এসে। এইবার কি করলেন, এবার দেখবেন পিয়েতা মানে মাদাম মেরি ওর শরীরটাকে তুলছে, ও যে শরীরটাকে তুলছে এরকম বগলের তলা দিয়ে হাতটা আছে, এইখানে হাতটা ভাঁজ হচ্ছে এবং পুরো মাসলটা এইরকমভাবে পর্বত চূড়োর মতো উঠে যাচ্ছে। তার কারণ এইবার রামান থেকে বলছে একটা ডাউনওয়ার্ড থ্রাস্ট রয়েছে, একটা মহিলা সেটাকে তোলার চেষ্টা করছে, তো মাসলটা তো উঠেই যাবে। এইটা হচ্ছে অ্যানাটমি আর রিয়ালিটি, যেটা ওই বিকজ অফ ডাউনওয়ার্ড থ্রাস্ট দ্যাট ইজ এ ডেড বডি, বাট অ্যাপারেন্টলি দেখলে আপনি ওটাকে ডেড বডি হিসেবে রেকগনাইজ করবেন না। দ্বিতীয় যেটা নিলেন সেটা হচ্ছেন আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে এইজিং অ্যান্ড নন এইজিং। এইজিং মানে তিনি বুঝতে পারছেন যিনি মানবাত্মা, তার বয়স হচ্ছে, দেখবেন যিশুর মুখটা বয়স্ক, মাদাম মেরির মুখটা কিন্তু বয়স্ক না, একদম এক্স্যাক্টলি ষোড়শী। তখন বলছেন যে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য এভারগ্রিন মাদারহুড। আর 3 নম্বরে যেটা গেলেন, বললেন যে আমার যে কোনো দর্শক আই লেভেলে এসে পিয়েতাকেও দেখবে, মাইকেল অ্যাঞ্জেলোকেও দেখবে, আমি ওই জায়গাটাতেই নামটা লিখব। অ্যাকচুয়ালি ভার্ডিক্ট ছিল যদি এরকম কোনো নাম লেখার প্রবণতা হয় তাহলে তার একটা বিচার হয়, এবং ইউরোপের আর্টের ইতিহাসে এই বিচার কিন্তু হয়েছে। এই বিচারের ফলে মাইকেল অ্যাঞ্জেলোর সমস্ত নগ্ন ছবিতে আর্টিফিশিয়ালি কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে শিল্পীরা কাপড় পরিয়েছে। তা সেই বিচারের বিরাট নথি আছে, কিন্তু সেই বিচারের ক্ষেত্রে ডিসিশন নেওয়া হয়েছিল যে মূর্তিটাকে ভেঙে ফেলা হবে, কারণ উনি যেটা বলতে চাইছেন সেটা হতে পারে না, কারণ শিল্পীর নাম ওইভাবে যেতে পারে না। কিন্তু মূর্তিটা ভাঙতে পারা যায়নি, তার কারণ হচ্ছে মূর্তিটার আবেদন। মূর্তির আবেদন কিন্তু শিল্পীর নামকে বাঁচিয়ে দিয়েছিল, মূর্তির আবেদন কিন্তু শিল্পীর আইডেন্টিটিকে বাঁচিয়ে দিয়েছিল, এবং ওই একটা মূর্তির আবেদনের কারণেই কিন্তু মূর্তিটা ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে গেল। এই ঠিক এরকমই একটা ঘটনা ভারতবর্ষেও আছে, যে কারণে মূর্তিটা বেঁচে গেল তিনি হচ্ছেন নন্দলাল বসু। জমনালাল বাজাজ গান্ধীজিকে বলেছেন যে একেবারে তাই তো মন্দির ভাস্কর্যের সমস্ত মূর্তি ভেঙে চুনকাম করে দিতে হবে, ভেঙে। নন্দলাল বসুর থেকে পরামর্শ চাইবার জন্য গান্ধীজি কিন্তু ডেকে পাঠিয়েছিলেন নন্দলালকে,
এবং নন্দলাল গান্ধীজিকে একটা ভয়াবহ প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা ওই দিন কোট আপনাদের বলছি। নন্দলাল তো ঠ্যাটা লোক, বলছেন সবই তো বুঝলাম, গান্ধীজি আপনার ছেলে মেয়ে আছে? গান্ধীজিও সরল ভাষায় বলেছে আছে। কি পদ্ধতিতে তৈরি হয়েছে? পদ্ধতিটা কি পাপের? যদি পাপের হয় তাহলে আগে আগে আপনার ছেলে মেয়ের মাথাটা ভাঙুন, তারপরে এটাতে ঢুকবেন। গান্ধীজি বুঝেছেন যে এই এই বেঁচে গেল। কিন্তু তাই জন্য আজও আমরা উড়িষ্যা, খাজুরাহো এই মূর্তিগুলো দেখতে পাই। মেয়র মূর্তি এসে গোডাউনে পড়ে আছে, কেউ ওটাকে এসে নিয়ে যাচ্ছে না। এইবার মানে মানে নিয়ে যাচ্ছে না, মানে ওটা এসেছে কলকাতায় বসবে বলেই, কিন্তু ওটাকে রেকগনাইজ করা যায়নি না মেয়র মূর্তি, এবং ওটা কেউ দাবিদার হয়নি। তো তখন পোর্ট কমিশনারেট থেকে মূর্তিটাকে করবার জন্য, মানে নিলামে তুলে বিক্রি করবার জন্য একদম বিজ্ঞাপন করে যায় আর কি। এবার যখন বিজ্ঞাপন পড়েছে তখন বাকিরা সবাই রেকগনাইজ করেছে, সর্বনাশ, ওটা তো মেয়র মূর্তি, চাঁদা ফাদা তোলা হয়েছে, এই মূর্তিটাকে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে লোকে চাঁদা দিয়েছে, এদিকে জাহাজ এসে পৌঁছেছে দেরিতে, তাহলে কি হতে পারে? তো যাই হোক, সেই করে তখন পোর্ট কমিশনারকে চিঠি দেওয়া হলো গভর্নমেন্টের তরফে, এবং পোর্ট কমিশনারও ক্ষিপ্তভাবে উত্তর দিলেন যে কেন এটা হলো, এটা আপনারা কেনই বা আমাদেরকে আগে জানালেন না? আমাদের পক্ষে তো বোঝা মুশকিল, কোন মূর্তি কখন আসছে, কি আসছে সেটা তো বলতে পারবো না। তো এরকম না কিছু জাহাজি গল্প আছে কলকাতার মূর্তি কথা সম্বন্ধে। সেই জাহাজি গল্পগুলো না জানলে কলকাতার মূর্তি কথার অনেক সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করা যায় না। এরকমই একটা জাহাজি গল্প হচ্ছে, একটা মূর্তি আসবে এরকম ঘোড়ায় চড়া মূর্তি, তা একটা জাহাজ আগে রওনা দিয়েছে, ল্যাজের কাস্টিংটা হয়নি, তাই ল্যাজের কাস্টিংটা হওয়ার পরে ল্যাজটা নিয়ে 6 মাস বাদে আর একটা জাহাজ রওনা হয়েছে, কিন্তু সেই জাহাজটা বেচারা আর কলকাতায় পৌঁছতে পারেনি। জাহাজটাও ডুবে গেছে, ল্যাজটাও ডুবে গেছে। এবার তাহলে কি করে, ল্যাজ ছাড়া ঘোড়ার মূর্তি এরকম বসবে কি করে? তাই ওটাকে আলটিমেটলি মানে ওই প্রক্রিয়া থেকেই বাদ দিয়ে, ল্যাজহীন ঘোড়ায় তো একটা মূর্তি বসতে পারে না। ল্যাজের বিরাট বিরাট প্রকল্প। ল্যাজ যদি কোনো কারণে ঝুলে থাকে, ঘোড়ার ল্যাজ যদি ঝুলে থাকে, তাহলে বুঝতে হবে যে রাজা যুদ্ধ জয় করে ফিরেছেন। ল্যাজ যদি হাওয়া এরকমভাবে পিছনে দৌড়ায়, যেমন নেতাজির ঘোড়ার মূর্তির ল্যাজ আছে, তাহলে বুঝতে হবে তিনি একেবারে যুদ্ধে যাচ্ছেন। সেখানে ল্যাজবিহীন মূর্তি বসানো যাবে না, সেই জন্য মূর্তিটা আর বসলোই না। এটা ওয়েলিসলির একটা মূর্তি ছিল, যেটাতে ল্যাজ ডুবে যাওয়ার জন্য আর মূর্তিটা বসানো যায়নি। এরকম অনেক ছোট্ট ছোট্ট, এই যে পিস ওয়েল্ডিং, এই যে দাদা দেখিয়ে দিল সুন্দর। হ্যাঁ, আমাদের মূর্তিটা গল্প আছে। মূর্তিটা বেসিক্যালি ওই জায়গাটা উত্তর কলকাতার নেতাজির আবেগের প্রকল্প ছিল। সেই সময় লক্ষ্মী সেন ছিল এমএলএ আর মেয়র ছিল গোবিন্দ দে। এবং ওই মূর্তিটার মার্কেট চাওয়া হয়েছিল, সেই মার্কেটটা চাওয়া হয়েছিল, আর বলে দেওয়া হয়েছিল এই ডিজাইন করতে হবে, এটা লর্ড ক্লাইভের না, এটা আউটরমে, হ্যাঁ এইটা করতে হবে। এইবার প্রত্যেকে মার্কেট সাবমিট করেছিল। আলটিমেটলি এটা মণিপাল পেয়েছিল, জি পালের ভাগ্নে মণিপাল কাজটা পেয়েছিল। সেখানে মার্কেট দিয়েছিল রামকিঙ্কর বেজ, রমেশ পাল, অনেকে দিয়েছিলেন। তা এই মূর্তিটা অ্যাপ্রুভ হবার পর যখন মূর্তিটার জন্য অ্যাডভান্স চাইতে গেল মণিপাল, তখন অ্যাডভান্স দেওয়ার সময় বলা হয়েছিল আপনাকে এর জন্যে দলিল রাখতে হবে। উনি একটা রাজবল্লভপাড়ার একটা জায়গাও কিনেছিলেন যেখানে মূর্তিটা করবে বলে, তার দলিল রাখতে হবে। আর মণিপাল খুব পার্সোনালিটি ছিলেন, উনি অনেক মূর্তি করেছে কলকাতা শহরে। উনি বলেছে আমি একজন ভাস্কর, আমাকে গ্যারেন্টারও দলিল রাখতে হবে। উনি মূর্তিটা করেননি, কিন্তু ওইখানে যেহেতু একটা আবেগ ছিল, মূর্তিটা হয়নি বলে এটা মূর্তিটা চলে যায় বম্বেতে। বম্বেতে যে করেছে সে বেসিক্যালি ওই শোকেসের মধ্যে ম্যানিকুইং ওই ধরনের মূর্তি করতো, সেই মূর্তিটা করেছে। এবং এই মূর্তিটা, হ্যাঁ, এই মূর্তিটা পিস হয়ে এসেছিলো। আমি তখন দেখেছি ওইখানে ওয়েল্ডিং এবং তলার পেডেস্টাইলের ডিজাইনটা করেছে ওটা সুনীল পাল, তখন মেয়র গোবিন্দ দে। এবং মাঝখানে যে রিলিফ ওয়ার্কগুলো ছিল আজাদিন ফৌজের ছিল, সেগুলো
অতটা পয়সাও জোটাতে পারিনি। সুনীলবাবু প্লাস্টারে টেম্পোরারি করে লাগিয়েছিল, ওটা আমাদের চিত্তরঞ্জন দাসের স্ত্রী ওপেন করেছিল, ওপেন করে মানে ওনার এটা কথাটা দেওয়া ছিল। সেইখানে প্লাস্টারের ওই রিলিফগুলো পরবর্তীকালে আর কলকাতা কর্পোরেশন মেটালের বা সিমেন্টে ট্রান্সফার করেনি, সুনীলবাবু আর বলেনি। আলটিমেটলি ওটা উড়ে চলে যায়, তলাগুলো ফাঁকাই রয়েছে দেখবেন। আর ওই মূর্তি ওইখানেই ওই ওর ওপরই ওয়েল্ডিং হ্যাঁ ওইখানে। কিন্তু বেসিক্যালি ওইখানে কোনো মূর্তি বসে না। নেতাজি দেখতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, নেতাজির আগে হেমা মালিনীর মুখ চোখে পড়ে হোর্ডিংয়ে, সেহেতু ওটা মূর্তির জায়গা নেই, সেহেতু ওই আবেগটা কাজ করেছে, নেতাজি আমাদের ওই মূর্তি বসে। এবং উট্রামের যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা কিন্তু একটা মুহূর্তের মূর্তি, এখানে কিন্তু কোনো রাজার টুপির ব্যাপার এটার একটা নেই। এক্সপ্রেশন আছে, এটা এই তার এক্সপ্রেশনটা হচ্ছে উট্রাম যেখানে যে ছোটনাগপুরের যে অঞ্চলটাতে উনি প্রথম দায়িত্ব পেয়ে গেলেন, সেখানে প্রায়শই চিতাবাঘ বেরোতো এবং জনগণ যখন ভয় পেতেন তখন তিনি কিন্তু মানে ওই চিতাবাঘকে নিজে হাতে লড়াই করবার জন্য ওই ঘোড়া ছুটিয়ে বেরিয়ে যেতেন। ওই যে ঘোড়া ছুটিয়ে যাবার যে মুহূর্তটা, সেইটা কিন্তু উট্রামের এই মূর্তিটাতে। সাধারণত মূর্তি হয় যারা মৃত ব্যক্তি তাদেরই। জীবিত ব্যক্তির মধ্যে মূর্তি হয়েছিল রানী ভিক্টোরিয়ার। ফ্র্যাম্পটন বলে একজন স্কাল্পটার, উনি এই মূর্তিটি করেছিলেন এবং উনি সিটিং দিয়েছিলেন ওই ড্র্যাপারিটার জন্য, মানে রাজমহিষীর ড্র্যাপারি অন্যরকম যাতে না হয় আর কি, সেজন্য ফ্র্যাম্পটনকে সিটিং দিয়েছিলেন। কিন্তু এই মূর্তি গড়ের মাঠে জীবদ্দশায় মূর্তি আর কি, বাকি যা সবই মৃত ব্যক্তি।